হ্যালো অ্যান্ড ওয়েলকাম রিয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছে, রাইট? তো এই পর্যায়ে সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করে ফেলতে পারি। সো আই থিঙ্ক সবাই নিশ্চয়ই ভালো আছো, তাই না? ওয়েদার টোয়েদার পুরাপুরি ঠান্ডা এবং ভালো লাগার মতোই ওয়েদার, তাই না? তো এখনও একটু ভালো আছে। এর মাঝখানে প্রচণ্ড গরম ছিল, তখন এল নিনো আমাদেরকে গ্রাস করেছিল। এল নিনো গরমের দাবদাহে মানুষজন অতিষ্ঠ ছিল। এখন দেখো আল্লাহর কি রহমত, বৃষ্টি হচ্ছে সব জায়গায়, তাই না? সব জায়গাতে বৃষ্টি হচ্ছে অ্যান্ড আই ফিল গ্রেট। সো ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই সবাই ভালো আছি, রাইট? তো আজকে এই 14 নম্বর লেকচারে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা কিন্তু ভরপুর পড়ালেখা করবো এবং চমৎকার জিনিসপত্র করবো, এবং এভরিডেই আমরা সেটা করি, রাইট? ফাইন। শাহিদা রহমান, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? বিজয় দাস, আমি ভালো আছি। মারিয়া জান্নাত, আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আশা করতেছি সবাই আস্তে আস্তে করে চলে আসবে, এবং ক্লাস শুরু হওয়ার পরে না আমার প্রথমেই মন চায় যে এখনই আমি পড়ানো শুরু করে দিই। দুইকেই মনে হয় যে আরে কথাবার্তা পরে আগে পড়ায়নি। তো তারপরেও শুরু হওয়ার পরে একটা সময় দিতে হয় যাতে করে সবার ওই অবগততা হয়, যার ক্লাস করার ইচ্ছা আছে সে ক্লাসে আসলো না, আর আমি ক্লাস শুরু করে দিলাম, এটা তো ভালো হবে না, তাই না? তো এই জন্য আমি প্রথমে একটু সময় নিয়ে নেই। তো এখন তোমরা কেমন আছো এটা একটু জানিয়ে দিতে পারো, এবং পাশাপাশি কেমন আছি, সবাই ভালো আছো ইনশাল্লাহ? অবশ্যই সবাই ভালো আছো। তো আজকে আমরা তাপগতিবিদ্যার যে লেকচারটা পড়বো তার আগের দিন কিন্তু আমাদের পড়ার মতো যা যা কিছু আছে সব কিছু অলমোস্ট পড়া শেষ। দু একটি সংজ্ঞা, প্রত্যাগামী প্রক্রিয়া কি, অপ্রত্যাগামী প্রক্রিয়া কি, কার্যচক্র কেন প্রত্যাগামী প্রক্রিয়া, এই জিনিসগুলো, পাশাপাশি আরও কয়েকটি অঙ্ক, এবং লাস্টে আমাদের আরও একটি ক্লাস রয়ে গেছে 14 নম্বর ক্লাসে। পরে 15 নম্বর ক্লাসে আমরা আবার আসবো, সেখানে আমরা অনেক অঙ্কগুলো নিয়ে আসবো, যে অঙ্কগুলো আমরা দুটো সলভ করবো। তো সেটা হবে সলভিং ক্লাস। তো তার আগে আজকে ক্লাসেই কিন্তু আমাদের টপিক টপিক যা যা আছে আরও এক্সট্রা জিনিসপত্র আমরা সব পড়ে ফেলতে পারবো। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, সব সময় আমি ভালো থাকি। ভাইয়া এসে পড়েছি, ভেরি গুড। ভাইয়াও এসে পড়েছে, ভাইয়াও এসে পড়েছে। তো এরকম একটা অবস্থা, তাই না? এই লাস্ট 2 দিন 3 দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল, এখনও আছে, ইভেনচুয়ালি এখনও আছে, তাই না? তো যখন আমি তোমাদের ক্লাসটা শুরু করব তখন আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম স্টুডিওর। তো স্টুডিওর বারান্দায় দাঁড়িয়ে আমি দেখছিলাম যে আমার যে ফুল গাছগুলি আছে সেই গাছগুলোতে অনেক ফুল ফুটেছে। আমার একটা বাগান বিলাস গাছ আছে, সেই গাছটাতে 3 রঙের বাগান বিলাস হয়। তো যখন ভরপুর বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়, তখন গাছটা সবুজ হয়ে যায় এবং 3 রঙেরই ফুল ফোটে। তখন আমার মনেও ফুল ফোটে, আমারও ভালো লাগে, তাই না? সো এইটাই সবসময় একটা ব্যাপার আমার মাথায় কাজ করে, মাঝে মাঝেই চিন্তা করলে এটা কাজ করে যে দেখো, তুমি যদি সবটা সময় স্বস্তিতে থাকো, তুমি তোমার লাইফে যদি পুরোটা সময় স্বস্তিতে থাকো, তাহলে তুমি সেটার তাৎপর্য, মাজাজা, ফজিলত ফিল করতে পারবা না। তোমার জীবনে যদি শুধুই আনন্দময় হয়, তোমার জীবন যদি শুধুই আনন্দময় হয়, তোমার জীবনে প্রতিটা মুহূর্ত যেন আনন্দময় হয়, এইটা কখনো প্র্যাকটিক্যালি হয় না। আর সেটা হলে তুমি সেই আনন্দকেই আনন্দ হিসাবে অ্যাকনলেজ করবা না, তাই না? এটা হয় না যে সব সময় আরামে আসো, কোনো কষ্ট নাই জীবনে, কোনো স্ট্রাগল নাই জীবনে, কোনো পরিশ্রম নাই, শুয়ে আসো, ঘুমায় আসো, খাইতেছো, পরে আসো। এরকম যদি হয় তখন তুমি কখনোই জীবন বোধে আনন্দ ফিল করতে পারবে না। তখন শত আনন্দ থাকার পরেও তোমার মনে হবে আমার লাইফে কোনো আনন্দ নাই, নিরানন্দ। সো এটা তো আমাদের সৃষ্টিকর্তা বলেছেন, তাই না? কথাটা হচ্ছে যে নিশ্চয়ই কষ্টের সঙ্গে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি নিহিত, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি নিহিত। সেই কথাটা রিয়েলাইজ হয় কেন হয়েছে, আমি রিলেট করছি, দেখো, যে কষ্টের সাথেই স্বস্তি নিহিত মানে কি? সাথেই কিন্তু যখনই তুমি কষ্ট করো তখনই তুমি কিন্তু স্বস্তি পাও, তখনই তুমি আনন্দটা পাও, তাই না? সো যে যে জীবনে কোনো পরিশ্রম নাই, যে জীবনে কোনো ধরনের স্ট্রাগল নাই, ওই জীবনে আনন্দ এসে আবর্তিত হলেও সে আসলে ফিলই করে না সে আনন্দে আছে। সো এটা বললাম কেন, আমি ওয়েদার পার্সপেক্টিভ এটা বলে ফেলছি। যেমন প্রচণ্ড রোদ চলছিল, প্রচণ্ড গরম, বৈশাখের গরম রোদ, একদম রাস্তায় বেরোলে মাথা টাথা ঘামায় টামায়, আর আমি এমনিও আমার চুল টুল বড়, তো যাই হোক আমি একটু বেশি ফিল করি যে গরমটা আমাকে জ্বালায় ফেলে, জ্বালায় ফেলে। সবাইকেই করছে এটা, তাই না? দাবদাহ একটা অন্যরকম অবস্থা। এলনিনো চলে আসছিল, এলনিনো মানে তোমরা সবাই জানো, তাই না? প্রচণ্ড হিট ওয়েভ যখন স্প্রেড করে তখন সেটাকে এলনিনো বলা হয়। তো এই 2026 সালটা সব থেকে হটেস্ট, হটেস্ট 26 সালটা হবে সব থেকে হটেস্ট। টেম্পারেচার গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে দিনকে দিন বেড়েই চলেছে। তো আমরা 41 প্লাসে চলে যাব। তো এটাকে বলা হয় এল নিনো, এটা একটা ফিজিক্সের টপিক। আমরা যখন বিকিরণ বা মডার্ন ফিজিক্স পড়বো এই সেকেন্ড ইয়ারেরই লাস্টের দিকে গিয়ে, তখন আমরা এরকম হচ্ছে হিট ওয়েভ, ওয়েভ লেন্থ, এগুলো সম্পর্কে কিছুটা আইডিয়া নিব। সো এখন বৃষ্টি, স্বস্তি চলে আসছে, তাই না? সো পরিশ্রম ব্যতীত যেমন আরাম আসে না, এরকম করেই
সবসময় আসলে একই ওয়েদার, একই রকম ভালো লাগা অনুভূতি চায় না, তাই না? তো এটা এখন ভালো লাগা, সেই যে সবাই এখন চলে আসছে। আমি ভালো আছি, সুপার, আমি ভালো আছি ভাই। রোজা শেষ, কিন্তু আপনার পাঞ্জাবির কালেকশন শেষ হয় নাই। হ্যাঁ, এইবার ঠিক আছে, সব ঠিক বলছো, ভেরি গুড। আমি তো কথা দিয়েছিলাম রোজাতে যে 15টা ক্লাস নিব তোমাদের, 15টা ক্লাসে আমি 15টা ডিফারেন্ট পাঞ্জাবি পরবো। তো কথা যেহেতু দিয়েছে ওটা রাখতে হবে। তোমরা তোমার খেয়াল করছো নিয়াজ ভাই ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেল যেটা বলেছে সেটা সে মেনটেন করছে, ইভেন ইফ তার গায়ের পাঞ্জাবিটাও সে মেনটেন করছে, তাই না? ভালো লাগে তোমাদের সঙ্গে আসলে ক্লাস নিতেছি, আছে তো পড়া তো হয় না, পড়তেছি, দ্যাটস ইট। কত চাও তোমরা? তোমাদের 30টা ক্লাস দিলে 30টাই ডিফারেন্ট পাঞ্জাবি পড়তে পারবো। আচ্ছা, ফাইন, ওকে ওকে, আমি ভালো আছি, সুপার, আলহামদুলিল্লাহ। তো সবাই যুক্ত হয়ে যাও, আমরা ক্লাসটা শুরু করে ফেলতে পারি। একবার ক্লাস শুরু হয়ে গেলে কথাবার্তা বলার টাইম নাই, দুবদাব শুধু ক্লাস হবে, ওকে? আচ্ছা, তো এবার তোমরা সবাই চলে আসছো, আমার খুব ভালো লাগছে, তাই না? এবং আমার সব থেকে ভালো লাগে এটাই যে একজন লিখছো, ভাইয়া এই প্ল্যাটফর্মের আগে কোথায় ছিলেন বলেন প্লিজ। এই একটা কোশ্চেন একজন করেছো, তানবীর সিদ্দিকের আনসার করে দিছে। এর আগে আমি কই কই ছিলাম। আমি যখন আসলে যেই প্ল্যাটফর্মে থাকি আমি তখন সেই প্ল্যাটফর্মেই সেখানে সম্পূর্ণরূপে মজুদ থাকি। আমি এর আগে কোথায় ছিলাম সেটা বলার মধ্যে আমি কোনো কৃতিত্ব পাই না। বরঞ্চ যে প্ল্যাটফর্মে আমি ছিলাম সেই প্ল্যাটফর্মগুলো এটা এখনো বলে বেড়াইতে খুব পছন্দ করে যে নিয়াজ ভাই একসময় আমাদের সঙ্গে ছিল। সো আমি যা কিছু পেছনে ফেলে আসছি সেদিকে আমি তাকাই বটে, কিন্তু সেটা নিয়ে আমি পড়ে থাকি না। সো আমার এই ছোট জীবনে আমি সব থেকে বেশি বাংলাদেশের সব থেকে বেশি প্ল্যাটফর্মে আমি কাজ করছি, ওয়েল ওয়েল নোন প্ল্যাটফর্মে আমি কাজ করছি। আমি কাজ করছি মানে কি, আমি অংশীদারিত্বে ছিলাম, তাই না? সো সেটা তো 2020 সাল থেকে কোশ্চেনটা আসছে, আজকে বলে ফেলি, যাও বলে ফেলি, তাই না? 2020 সাল থেকে এডটেক বলতে যেটা বোঝায় আর কি, যেটা এডটেকের ফর্মে বলে, সেটা সেটার হয়তো বা আই ওয়াজ দ্য টস বিয়ারার রাইট দেন, তাই না? সো সেটা একটা ছিল। এরকম অনেকগুলো, আমি নাম মেনশন করছি না, নাম মেনশন করতে আমার ভালো লাগে না। আমি তো আছি তোমাদের সাথে, আমি আছি, এটাই যথেষ্ট না? কারণ আমি ওই ফিজিক্সটাই পড়াইতে চাই জেনুইনলি, ওইটা আমার স্বস্তি, ওইটা আমার অক্সিজেন। যে মুহূর্তে আমি ফিজিক্স পড়াই ওই মুহূর্তে অক্সিজেন। বহুত বড় বড় প্ল্যাটফর্ম আছে যেখানে আমি ছিলাম, নাম বললে নাম বললে সবাই বলবে যে আরে ভাই আপনি এখানে ছিলেন, ওখানে ছিলেন, এই ছিলেন, ওই ছিলেন। তো আমি তাদের ওই নাম বলে ব্যাপারটাকে আমাকে ওইটা হচ্ছে গিয়া আরও বেশি সিগনিফাই করবে সেটা আমি এক্সপেক্ট করি না। আমি বিশ্বাস করি, আই এম উইথ মাই সেলফ রেসপেক্ট, যে ওই সব আমার মেনশন করতে হবে না। তারা ভালো, সবাই ভালো ভাই, সব ভালো, দিলাম বাদ। তো কি যায় আসে, এখন নিশ্চয়ই এটাই ভালো আমি এখন যে প্ল্যাটফর্ম থেকে তোমাদের ক্লাস নিচ্ছি, তাই না? এটা তো আমার কসস ডিসিশন। তো তোমরা আছো যতদিন পর্যন্ত আমার স্টুডেন্টরা আমার সঙ্গে আছে ভাই, আমি কোন প্ল্যাটফর্মে আছি ইট ডাজন্ট ম্যাটার। এটাই তো, তাই না? তোমরা আমার কনফিডেন্স, তোমরাই সব, দ্যাটস ইট, ফাইন। ভাই নোট কন্টেস্টের কি খবর? তোয়া বলছেন নোট কন্টেস্টে কি হয়? যাহা বলিয়া ফেলেছি তাহা তো করিতেই হবে, এবং করতে তো আমি আনন্দ বোধ করবো। আমি দেখতেছি এরকমই হয়, একটা রেস যখন শুরু হয়, ম্যারাথন রেস যখন শুরু হয়, প্রথমে সবাই সুপার আগ্রহী, নোট টোট দিতেছে, গ্রুপে নোট ভরা, এখনো গ্রুপে নোট ভরা, কোনো কমতি আসে নাই। কিন্তু দেখতেছি যারা উইনার হবে তারা কিন্তু ধরে রাখছে, তারা এই জিনিসটা ধরে রাখছে। একদিনে সাফল্য আসে না, প্রথম দিনেই সাকসেসফুল হয় না কেউ। তো ওই জায়গা থেকে আমি বলতেছি যে তোমরা যারা নোট করছো আমি দেখছি, আমার 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 নজরে আছে কাদেরকে আসলে আমি আসলে প্রাইজিং লিস্টের মধ্যে রাখছি, আমার নজরে এটা আছে। ইভেন ইফ খুব সুন্দর মতো গুছাই আছে, নাম টাম লিখে রাখছি যে এরা ভালো, ডেডিকেশন আছে, তাই না? কজ নোট কন্টেস্ট করে তোমাদেরকে প্রাইজ মানি, টাকা পয়সা দেওয়া, আরও অনেক গিফট টিফট করা, এটা এটা তো কোনো বড় কিছু না। তবে এইটা ইম্পর্টেন্ট তখন যখন তোমার ওই পিওর ডেডিকেশনটা থাকবে, এবং তোমরা যখন এটা করবা তখন তোমাদের পড়াটা উদ্ধার হয়ে যাবে ভাই, তোমাদের পড়াটা উদ্ধার হয়ে যাবে। নোট করছে মানে আমি জানি ওর ওই পড়া ও চাইলেও বলতে পারবে না। তো এটা তো আমি দায়িত্ব সহকারে নিয়েছি। অনলাইন এডুকেশনের একটা বিশাল অন্তরায় হচ্ছে গিয়া, সবাই পড়ায়, পড়াটা নেয় কয়জন? সো নেওয়ার তো স্কোপ নাই যে রুমের মধ্যে তোমরা সবাই আছো, সবাই যে পড়া না দিয়ে যেতে পারবা না, সেই স্কোপটা তো এখানে নাই। তো আমি যেটা করতে চাচ্ছি, নোটগুলা ফ্রি ক্লাস নিয়ে আমি আসলে আই ওয়ান্ট টু শো দ্যাট যে ফ্রি ক্লাস নিয়ে এতগুলো নোট আমি তাদের সবাইকে কমেন্ট করি, আমি রাত জেগে সবাইকে কমেন্ট করি। মাঝে মধ্যে এমন হয় যে আজকে কমেন্টটা করা হয়নি, তাই বলে ওই নোট কমেন্ট হবে না সেভাবে যাবে না। ওই সময় পাওয়া মাত্রই আমি সেখানে চলে যাই, আমি কমেন্ট করে দিই, কমেন্ট করে দিই। খালি কমেন্ট করার জন্য কমেন্ট করি না, আমি ওগুলো সবই দেখি। আই এম আ সাইলেন্ট ওয়াচম্যান, আমি খুব সাইলেন্টলি সব কিছু ওয়াচ করি, সব কিছু দেখতে থাকি, কিন্তু তোমাদের বুঝতে দেই না। তো যাই হোক স্যার, আমাদের তো জীবনে এইটা বুঝি নাই কি লিখছো ভাইয়া। নোট নোট কন্টেস্টে কি খবর? নোট কন্টেস্টের খবর পেয়ে গেছো ভাই? আমি এখনো
ক্লিয়ারলি দেই, হ্যাঁ আমি দেখেছি সোহাগ, তুমি দাও, তুমি সবসময় ক্লিয়ারলি দাও, কিন্তু কম্পিটিশন হাই, আমি বলতে পারি 5 জনকে পুরস্কার দেওয়ার কথা, আমি হয়তো বাড়ায়ও দিব 2-1 জনকে। কিন্তু কথা হচ্ছে যে কন্টেস্ট অনেক টাইট, অনেকেই কিন্তু মনে করে ভালো, কিছু কিছু নোটটাও একদম ওয়াও। কিন্তু কথা হচ্ছে ওভারঅল আমি নোট দেখবো, একদিনের একটা নোট করে দিছে ওই নোটরে আমি দিয়ে দিলাম যে এইটাই সেরা নোট, তা না। ওভারঅল 15টা লেকচারের যার নোট থাকবে, ওভারঅল 15টা লেকচারের মধ্যে যার ব্যালেন্স নোট থাকবে, তখন না হচ্ছে গিয়া সে এটা জিতবে। সো সবসময় দেখতেই সুন্দর হইতে হবে নোটটা, এটা না। আমি বলি না যে নোট দেখতে সুন্দর হয়েছে এই জন্যই সে পাইছে। সৌন্দর্য থাকবে, নিট অ্যান্ড ক্লিন থাকবে, নির্ভুলতা থাকবে, ডেডিকেশনটা। একটা স্টুডেন্ট যখন নোট করে তখন বোঝা যায় সে তার সর্বোচ্চটা দিছে কিনা, তাই না? হতে পারে এরকম যে এই নোট কন্টেস্টে কোনো একটা স্টুডেন্ট যে এক্সপেক্ট করে না সে আসলে প্রাইজ পাবে, সে পাবে। সে পাবার পরে তার লাইফের জন্য এটা একটা মোটিভেশন হবে যে চাঙ্গা করে দিবে ইন্টার লাইফে, হয়তো বা সে তারপরে সব সাবজেক্ট সিরিয়াসলি পড়লো। তাহলে ওই একটা মানুষ, ও যদি আমি আসলে তৈরি করতে পারি, তাহলে আমার এই যাত্রা, এই সফল। তো আমি সফল হতে চাই। আর সফল তারা হয় যারা সাফল্যের গল্পটা লিখে না, আর একজনের সাফল্যের গল্পের কারণ হতে পারে, তারাই লাইফে সাকসেসফুল হয়। তো শত শত স্টুডেন্ট পড়ায় ফেলছি, আমি এক হেনা করে ফেলছি, তেনা করে ফেলছি, দুনিয়া উদ্ধার করছি, সেই গল্পটি আমার গল্প নয়। আমার গল্পটি হয়তো বা কোনো স্টুডেন্টের মনে আছে, সে হয়তো বা কাউকে বলে বেড়াবে না, কমেন্টও করে বেড়াবে না। বাট এভাবেই যদি বছরের পর বছর কাটে, তাহলে আমি সাকসেসফুল লাইফ লিড করে ফেলছি, এটাই ফাইন। আচ্ছা, আমার পোস্টে স্যার একটা কমেন্টেও এনাফ, এটাই তো আমার সব থেকে বড় গিফট, দ্যাট মাই গ্রেটেস্ট প্লেজার। তোমার এই অনুরাগ্য আমার জন্য যথেষ্ট অনেক বড় পাওয়া। তুমি একটা পোস্ট করছো, আমি দেখছি, আই ফিল অ্যামেজড। ফাইন। আচ্ছা, এবার আসো আমরা ক্লাসের ভিতরে চলে যাই। আমি আশা করব সবাই ক্লাসটা জুড়ে ক্লাসটি করবা, আমাকে সঙ্গ দিতে হবে, তাই না? ক্লাসে নাম্বার অফ স্টুডেন্ট বেশি থাকা আমার জন্য খুবই দরকার না, কিন্তু থাকলে ভালো লাগে, সেটা একটা। আরেকটা হচ্ছে মেইন উদ্দেশ্য যেটা পড়াইতে আসছে সেটা পড়াইতে পারা। তো কিছু নাম্বার অফ স্টুডেন্ট লাইভে থাকলে যেটা হয়, ওই টাইমটা আরও ইন্টারেক্টিভ হয়, দ্যাটস ইম্পর্টেন্ট। ওকে, আদারওয়াইজ প্লে লিস্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে সবাই সেই প্লে লিস্টগুলো করে, ফিল করে তারা যে হ্যাঁ এই প্লে লিস্টগুলো কীরকম, কীভাবে কাজ করছে। ওকে ফাইন, তো দ্যাটস ইনাফ। এবার আসো আমরা ক্লাসে চলে আসি। সো আমরা লাস্ট ক্লাসে একদম লাস্টে এসে এন্ট্রপি পড়েছিলাম, 3টা প্রক্রিয়াতে আমরা এন্ট্রপি দেখেছিলাম। আজকে আমরা যতগুলো তাপগতীয় প্রক্রিয়া পড়ছি সেই প্রক্রিয়াগুলো এন্ট্রপি দেখবো। এবং আজকের ক্লাসের তাৎপর্য এটা, আজকে আমরা যে টপিকগুলো দেখবো সেই টপিকগুলো এক্সামে কি আসতে পারে? হ্যাঁ, এসএসসি এইচএসসি পরীক্ষাতে তো আসতেই পারে, ইভেন ইফ অ্যাডমিশন পরীক্ষাতেও আসতে পারে, অ্যাডমিশন পরীক্ষাতে বেশি আসবে। কিন্তু এই টপিকগুলোর তাৎপর্য এখানে, এগুলা বইয়ে নাই, এগুলা বইয়ে উল্লেখ করা নাই, এগুলা বইয়ে উল্লেখ করা নাই। তো আমি ওই জায়গা থেকেই বলতেছি যে আজকে ক্লাস তাৎপর্যপূর্ণ, এমন না যে বই পড়ে নিবা আর তুমি এটা বুঝবা, বইয়ে এটা নাই। ওকে, এরকম কিছু টপিক আজকে আমরা দেখবো। এন্ট্রপি চেঞ্জ যে প্রক্রিয়াতে দেখবো সেগুলো বইয়ে বেসিক্যালি নাই, এরকম সব প্রক্রিয়াতে দেখবো। তার আগে দুটো সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে আবার এইচএসসি পরীক্ষাতে আসে। এই দুটো সংজ্ঞা আমরা দেখি নাই, সেটা একটু দেখে নিব। বোরিং বাট জাস্ট দুটো সংজ্ঞা, একটু একটু। তো আমরা সেই দুটো সংজ্ঞা একটু দেখে নিব, যে প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী প্রক্রিয়া। প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী প্রক্রিয়া, দুই ধরনের প্রক্রিয়া আছে, রিভার্সাবল অ্যান্ড ইরিভার্সাবল। রিভার্সাবল অ্যান্ড ইরিভার্সাবল, বাংলাতে আমরা এটাকে বলছি প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী প্রক্রিয়া। প্রত্যাগামী, প্রত্যাগামী, প্রত্যাগামী প্রক্রিয়া, প্রত্যাগামী প্রক্রিয়া, প্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাগামী, অপ্রত্যাগামী প্রক্রিয়া, প্রত্যাগামী প্রক্রিয়া ও অপ্রত্যাগামী প্রক্রিয়া। এখন এই দুটা প্রক্রিয়া কি? এটাকে বলা হচ্ছে রিভার্সাবল, প্রত্যাগমন করে। যে প্রত্যাগমন মানে কি? ফিরে আসা, তাই না? প্রত্যাগমন করে কি? প্রত্যাগমন মানে কি? ফিরে আসা, আবার পদার্পণ করা, আবার ফিরে আসা, ব্যাক ইন দ্য প্লেস, রাইট? ফাইন। তো প্রত্যাগামী প্রক্রিয়ার সংজ্ঞা এরকম, যে প্রক্রিয়ায় কাজ ও তাপের ফলাফল, যে প্রক্রিয়ায় কাজ এবং তাপের ফলাফল বিপরীতমুখী হয়ে, সম্মুখমুখী প্রক্রিয়া এবং বিপরীতমুখী প্রক্রিয়ায় তাপ এবং কাজের ফলাফল সমান হয়, তাকে আমরা বলি প্রত্যাগামী প্রক্রিয়া। যে প্রক্রিয়ায়, এই যে দেখো, যে প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায়, যে প্রক্রিয়া, এটা খুব ইম্পর্টেন্ট। খ নাম্বারে এই অপ্রত্যাগামী প্রত্যাগামী প্রক্রিয়ার কোশ্চেন বহুবার আসছে এই চ্যাপ্টারে, এই জন্য এটা একটু বলে দিচ্ছি। যে প্রক্রিয়ায় সম্মুখী ও সম্মুখী ও বিপরীতমুখী, সম্মুখী ও বিপরীতমুখী, সম্মুখী ও বিপরীতমুখী উভয় ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে,
উভয় ক্ষেত্রে তাপ ও কাজের ফলাফল শূন্য হয়। তাপ ও কাজের ফলাফল শূন্য হয়। তাপ ও কাজের ফলাফল শূন্য হয়। ফলাফল তাপ ও কাজের ফলাফল সমান হয় তাকে বলা হয় প্রত্যাগামী প্রক্রিয়া। আর এটা যেখানে না হয় সেটাকে আমরা বলবো অপ্রত্যাগামী প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় সম্মুখী ও বিপরীতমুখী উভয় ক্ষেত্রে তাপ ও কাজের ফলাফল সমান হয় না সেটাকে আমরা বলবো হচ্ছে অপ্রত্যাগামী প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়ায় সম্মুখী ও বিপরীতমুখী উভয় ক্ষেত্রে সম্মুখী ও বিপরীতমুখী উভয় ক্ষেত্রে তাপ ও কাজের ফলাফল সমান হয় না। আমি বুঝাচ্ছি, দেখো, সমান হয় না। যেখানে তাপ এবং কাজের ফলাফল সমান হয় না সেটা হচ্ছে কি অপ্রত্যাগামী প্রক্রিয়া। এখন ব্যাপারটা কিরকম? ব্যাপারটা মনে একটা প্রক্রিয়া ঘটছে, সেই প্রক্রিয়া সামনের দিকে গেছে এবং পেছন দিকে আসছে, দুই ক্ষেত্রেই তাপ এবং কাজের ফলাফল সমান, সেটাকে আমরা প্রত্যাগামী প্রক্রিয়া বলতে পারবো। খুব সিম্পল, যে তুমি যখন বরফকে গলাও, বরফকে যখন তুমি গলাও তখন বরফ গলে পানি হয়, এতে কিন্তু তার কিছু পরিমাণ তাপ লাগে। আবার সেই পানিকে জমায়া যখন বরফ বানাও ঠিক ততটুকুই তাপ বের করে দেওয়া লাগে। তার মানে বুঝতেছো, সামনের দিকের প্রক্রিয়ায় যে তাপের পরিবর্তন, বিপরীত দিকে যে প্রক্রিয়ায় তাপের পরিবর্তন সেম, সংখ্যাটা সমান। এতটুকু তাপ দিলে বরফ গলে পানি হয়, এতটুকু তাপ পানি থেকে বের করে নিলে সেটা আবার বরফ হয়। তাহলে দেখো, দুই প্রক্রিয়াতে তাপ এবং কাজের ফলাফল সমান, তাহলে এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া। যদি এমন প্রক্রিয়া থাকে যে প্রক্রিয়াগুলোতে একদিকে সংঘটিত হওয়ার সময় যে তাপ বা কাজের ফলাফল আসে উল্টো দিকে আসলে তার থেকে কম বেশি আসে, সমান আসে না, সেটাকে আমরা অপ্রত্যাগামী প্রক্রিয়া বলি। ইটস কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল। ঠিক আছে, ফাইন। তাহলে এখান থেকে যে কোশ্চেনটা খ নাম্বারে অধিকবার আসে, যে কোশ্চেনটা খতে প্রচুর আসে, সেটা হচ্ছে কার্ণচক্র একটি প্রত্যাগামী প্রক্রিয়া দেখাও। এই যে ভরপুর, আমি টেস্ট পেপার খুললাম, এই ক্লাস শুরুর আগে খুললাম, তো মানে খুললাম কেন এগুলি জানা আছে, তারপরেও আমি তোমাদের ক্লাসের জন্য একটা প্রিপারেশন রাখি। ফাইন। সো যখন খুললাম, সো তখন আমি এটা দেখলাম, যে আগেও জানতাম, আরেকবার চেক করলাম যে এই কোশ্চেনটা বহুবার আসছে, যে কার্ণচক্র একটি প্রত্যাগামী প্রক্রিয়া দেখাও। কার্ণচক্র একটি প্রত্যাগামী প্রক্রিয়া, কার্ণচক্র একটি প্রত্যাগামী প্রক্রিয়া, কার্ণচক্র একটি প্রত্যাগামী প্রক্রিয়া দেখাও। কার্ণচক্রটা এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া, এইটা দেখাইতে হবে। ওকে, ফাইন। তো একটা ইম্পর্টেন্ট লাইন মনে রাখবা, একটা ইম্পর্টেন্ট লাইন আমরা ডেফিনেটলি মাথায় রাখবো, সেটা হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়াতে এনট্রপির যোগফল শূন্য হয়। প্রত্যাগামী প্রক্রিয়াতে এনট্রপির যোগফল শূন্য হয়। প্রত্যাগামী প্রক্রিয়া মানে যে প্রক্রিয়া প্রত্যাবর্তন করে আবার ফিরে আসে, সেই প্রক্রিয়াকে আমরা বলি প্রত্যাগামী প্রক্রিয়া। এবং এই প্রত্যাগামী প্রক্রিয়াতে এনট্রপির পরিবর্তন সবসময় শূন্য হয়। এটা খুব ইম্পর্টেন্ট নোট, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। প্রত্যাগামী প্রক্রিয়াতে সামেশন অফ এস মানে এনট্রপির পরিবর্তন শূন্য হয়। তার মানে এটাও বুঝতে পারতেছি, অপ্রত্যাগামী প্রক্রিয়াতে সেটা হয় না, সামেশন অফ এস মানে এনট্রপির পরিবর্তন শূন্য হয় না। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তো দুনিয়াতে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর মধ্যে যে ঘটনাগুলো স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্তভাবে ঘটে, সেই প্রক্রিয়াগুলো অপ্রত্যাগামী হয়। যেই প্রক্রিয়াগুলো স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্তভাবে ঘটে, মনে রাখবা, স্পন্টেনিয়াস, এই বানানগুলো খুব কঠিন বাংলাতে, তাই না? স্বতঃস্ফূর্ত লিখে দিছি, স্বতঃস্ফূর্ত, এখানে মনে একটা আছে, স্বতঃস্ফূর্ত ঘটনা যা কিছু আছে এগুলা মেজরিটি না, অলমোস্ট 100%
অপত্যাগামী প্রক্রিয়া হয়, অপত্যাগামী প্রক্রিয়া হয়, অপত্যাগামী হয়। তার মানে বুঝতে পারতো স্বতঃস্ফূর্ত ঘটনা মানে কি? দেখো তো, এইটা আমি যদি উপর থেকে ছাড়ি নিচে পড়ে গেল না? এটা তো স্পন্টেনিয়াসলি হয়েছে। এটা কি কারো হর্নও লাগছে? নেচারেরই এটা রুল, দিস ইজ দ্য ল অফ দ্য নেচার, রাইট? যে একটা বস্তু ছেড়ে দিলে উঠে পড়ে যায়, বাট নিচ থেকে উঠে আসে না। তার মানে স্বতঃস্ফূর্ত ঘটনা এটা এমনি এমনি হয়। তো এমনি এমনি যেগুলো হয় সেগুলোকে আমরা স্বতঃস্ফূর্ত ঘটনা বলতে, এবং স্বতঃস্ফূর্ত ঘটনাগুলো অপত্যাগামী হয়, এবং অপত্যাগামী যখন হয় তখন তার এন্ট্রপির পরিবর্তন শূন্য হয় না, বরঞ্চ দেখা যায় তখন এন্ট্রপি গ্রেটার দ্যান জিরো হয়। এজন্যই এজন্যই বলা হয় মহাবিশ্বের এন্ট্রপি বাড়ছে, মহাবিশ্বের মহাবিশ্বের এন্ট্রপি বাড়ছে, মহাবিশ্বের এন্ট্রপি 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 বাড়ছে, এন্ট্রপি বাড়ছে। কেন বাড়ছে? কজ মহাবিশ্বে যা কিছু ঘটনা ঘটে সেটা তো হচ্ছে স্বতঃস্ফূর্ত ঘটনা, এমনি এমনি হয়। যেমন সূর্য ওঠে, সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে, এই যে আলো আসতেছে সূর্য থেকে, সৌরজগতের বাইরে গিয়ে ছায়াপথগুলো দূরে চলে যাচ্ছে হ্যাবেলস ল ওয়াইজ, সেগুলো সব স্বতঃস্ফূর্ত ঘটনা, এগুলো নেচারের নিয়ম। তো নেচারের নিয়মে যে স্বতঃস্ফূর্ত ঘটনাগুলো ঘটে সেখানে এন্ট্রপি বেড়ে যায়। তো এই পুরো মহাবিশ্বের এন্ট্রপি বাড়ছে। আর এন্ট্রপি মানে বিশৃঙ্খলা, আমি তোমাদেরকে বুঝাইছি একভাবে, তাই না? তার মানে বুঝতেছে মহাবিশ্বে আসলে বিশৃঙ্খলা বাড়ছে। তো যখন আমি দেখি, যখন আমি এই মহাবিশ্বের দিকে তাকাই, তাকানোর পরে আমি যখন দেখি যে রাস্তাঘাটে রিক্সাওয়ালারা মারামারি করতেছে, যেখানে জ্যাম লাগছে, কেউ কারোর সঙ্গে ঝগড়া করছে, কেউ কারোর সঙ্গে বিবাদে জড়ায় পড়ছে, কেউ কারোর উপরে আক্রোশ, হিংসা, ক্রোধ, ক্ষোভ এগুলো প্রকাশ করছে, তখন আমি খুব সহজে বুঝে যাই এটাই তো হওয়ার কথা, মহাবিশ্বের এন্ট্রপি বাড়ছে। সো আমরা ধীরে ধীরে হিউম্যান বিংস ফিলস লাইক যে তারা তারা এটা 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 একটা অ্যানালজিতে আমি একটু মজা করে নিয়ে আসছি এখানে। তো যাই হোক, এবার সো তুমি এটা আসলে ঠান্ডা মাথায় চিন্তা করতে পারো, এটাই হবার কথা। ধীরে ধীরে মানুষ কি সভ্য হচ্ছে? আমি তো মনে করি ধীরে ধীরে মানুষ অসভ্য হচ্ছে। ধীরে ধীরে মানুষজন আরো ধ্বংসের দিকে আগায় যাচ্ছে। উই আর 85 সেকেন্ড অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাপোক্যালিপস। আমরা জাস্ট 85 সেকেন্ড দূরে আছি পৃথিবী ধ্বংস হওয়া থেকে। মাত্র 85 সেকেন্ডে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, উইদিন 85 সেকেন্ড। দুনিয়াতে এত নিউক্স আছে, এত নিউক্লিয়ার উইপন্স আছে, এগুলো যদি সবাই হচ্ছে গিয়া ছেড়ে দেয়, তাহলে এই দুনিয়া পৃথিবী ধ্বংস হয়ে যাবে জাস্ট 85 সেকেন্ডের মধ্যে। তাহলে বুঝো কতটা ডিস্ট্রাকটিভ, কতটা ডিস্ট্রাকটিভ আমরা হিউম্যান বিং হয়ে গেছি। কিসের দরকার আছে এগুলার? হু নোস পাওয়ার এক্সারসাইজ। ফাইন, ওকে। আচ্ছা, তো আমরা আসো এবার এখানে আলোচনায় আসি, আমরা টপিকের ভিতরে আসি। দেন একটা স্বতঃস্ফূর্ত ঘটনা এন্ট্রপি বাড়ে, এর একটা কমন এক্সাম্পল অফলাইনে ক্লাস নিতে গেলে বোঝা যায়। অফলাইনে ক্লাসরুমে যখন আমি ক্লাস নিচ্ছি, সবাই ঠান্ডা মনোযোগ দিয়ে ক্লাস করতেছে। ক্লাস থেকে যেই বেরোই তখন কি হওয়া উচিত? সবার কি ঠান্ডা থাকা উচিত না? থাকে না, সবাই কথা বলা শুরু করে, হই হুল্লোড়। কিছুক্ষণ পরে 5 মিনিট পরে আসলে মনে হয় এই তো মাছের বাজার, সাবাস। তো এই যে ব্যাপারটা, স্বতঃস্ফূর্তভাবে তো সবসময় এন্ট্রপি বেড়ে যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো এটাই, যাই হোক, এবার তো এবার দেখো, আমি যেটা বললাম যে যে ঘটনা নর্মালি হবে সেটা হচ্ছে প্রত্যাগামী হবে। এবার দেখো যে বরফ গলে গেল, হ্যাঁ, বরফ গলে পানি হলো, এইটা স্বতঃস্ফূর্ত। এই অংশটা, এই পার্টটা স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্তভাবে এতটুকুই হয়, বরফ গলে পানি হয়। রেখে দাও, একটা বরফ বের করে গলে পানি হয়ে যাবে। সব জায়গায় কি হবে? সব জায়গায় হবে না। কেন হবে না? আমরা আছি যে আমরা যে ওয়েদারে আছি, কর্কটক্রান্তি রেখার উপরে নাতিশীতোষ্ণ ওয়েদার, এখানে উষ্ণতাই বেশি, সামার সিজনটাই বেশি থাকে, গরমটাই বেশি থাকে, এই জন্য বরফ গলে যায়। বাট তুমি যদি অ্যান্টার্কটিকায় চলে যাও, উত্তর মেরুতে, ওখানে কি বরফ গলে পানি হবে? বরঞ্চ পানি জমে বরফ হবে, উল্টা ঘটনা ঘটবে। তো এই ঘটনাকে সবার স্বতঃস্ফূর্ত মনে হয় না? যে তো বাংলাদেশে থেকে একটা স্টুডেন্ট বলবে, ভাইয়া বরফ গলে পানি হয়, এটা তো স্বতঃস্ফূর্ত ঘটনা, এটা এমনি এমনি হয়। আরে কে বলছে তোমার এটা ন্যাচারাল ল? সব জায়গায় কি এটাই হয়? বরফ গলে পানি হয় সব জায়গায়? অ্যান্টার্কটিকায় এক গ্লাস পানি নিয়ে যাও, জমে বরফ হবে, উল্টা ঘটনা হয়ে যাবে। দেখবা যে অ্যান্টার্কটিকায়, যেখানে হচ্ছে বরফের দেশ, যে উইন্টার কান্ট্রি, ওইখানে উল্টা পানি রেখে দিলে বরফ হয়ে যাবে। ওরা তো বলবো ওইটা স্বতঃস্ফূর্ত ঘটনা, আর আমরা বলবো কে কি বলছে, বরফ তো গলে পানি হয়, এটা স্বতঃস্ফূর্ত ঘটনা। বাট এটা স্বতঃস্ফূর্ত ঘটনা না, এটা স্পন্টেনিয়াসলি হয় না। ওটা একটা বস্তুকে তুমি অ্যান্টার্কটিকাতে ছেড়ে দাও আর এই বাংলাদেশে ছেড়ে দাও, ওই নিচেই পড়বে, এটা ড্রপই হবে, এটা কোনোদিন আকাশে উড়াল দিবে না, এমনি এমনি স্বতঃস্ফূর্তভাবে। তো বুঝতে পারছো, বরফ গলে পানি হওয়া, পানি থেকে বরফ হয়, এটাকে তুমি স্বতঃস্ফূর্ত ঘটনা একদম ক্লিয়ারলি বলে দিতে পারো না। তো এই ঘটনাটা কি? অপত্যাগামী। এবং দেখো, তুমি যদি বরফকে পানি বানাইতে যদি Q1 জুল তাপশক্তি লাগে, তাহলে পানিকে বরফ বানাইতে Q1 জুল বর্জন করা লাগে। তাহলে ফলাফল কি হইল? এখানে ফলাফলটা হইল কি?
তাপ নিচে Q1 জুল, নিয়ে পানি হইছে, আর তাপ ছেড়ে দিছে হচ্ছে গিয়ে -Q1 জুল, এরপরে যে হচ্ছে গিয়ে সেটা আবার বরফ হইছে। তাহলে কি এখানে বলতে পারবো না ফলাফল কত, নিট সাম কত, সামেশন অফ এনার্জি কত হবে? এতটুকু তাপ নিছে এই ঘটনা সামনে ঘটতে, আর বিপরীত দিকে আসতে এতটুকুই তাপ ছেড়ে দিছে। তাহলে এদের যোগফল কত হইলো? 0। মানে ইটস আ জিরো সাম গেইন, তাই না? এটার যোগফল 0। এটাই তো বলা হয়েছে যে প্রক্রিয়ার সম্মুখী বিপরীতমুখী উভয় ক্ষেত্রে তাপ ও কাজের ফলাফল সমান। দেখো এই দুটার ফলাফল সমান এবং এদের যোগফল 0 হয়, যোগফল 0 হয়, যোগফল 0। যা তাপ নিচে তাই ছেড়ে দিয়েছে আগের অবস্থা, সেই ঘটনাকে আমরা বলতে পারবো প্রত্যাগামী প্রক্রিয়া। এটা গেল। এখন আমাদেরকে দেখাইতে হবে, এর পাশাপাশি আমরা এটাও জানি প্রত্যাগামী প্রক্রিয়াতে এনট্রপির পরিবর্তন 0 হয়। তো এই কোশ্চেনটা খুব কমন, যে কার্নোচক্র একটি প্রত্যাগামী প্রক্রিয়া, কার্নোচক্র যে একটি প্রত্যাগামী প্রক্রিয়া, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা খুব কমন কোশ্চেন, হ্যাঁ, এটা স্টার দেওয়া যায়, তাই না? এটাকে স্টার দেওয়া যায়। তো এটা আমরা দেখাবো। তো কিভাবে দেখাবো? ওইটা কি হবে? ওইটা হবে আমরা দেখাবো যে এইটাতে এনট্রপির পরিবর্তন 0, এইটাতে এনট্রপির পরিবর্তন 0। আবার এটাও দেখায় অপ্রত্যাগামী প্রক্রিয়াতে যে এনট্রপি বাড়ছে, এটাও ক্ষতে আসছে। অপ্রত্যাগামী প্রক্রিয়াতে যে এনট্রপি বাড়ছে দেখাও, এটাও ক্ষতে আসছে। অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এই সুন্দর একদম টু দা পয়েন্টে কিন্তু অ্যাকুরেসি আমরা এখন ফিল করব। যারা ক্লাস করছি না, মন থেকে তোমাদের ধন্যবাদ আমার প্রতি চলে আসবে। এটা তোমাদের কেন বলতেছে, এই লোভটা তোমাদের কেন দেখাচ্ছি, যে এত ভালো লাগবে কেন বলতেছে বলো তো? তোমার ভালোর জন্য কি আমাদের তোমাকে প্রলুব্ধ করার দরকার আছে? তোমার ভালোতে তো তুমিই নিজে প্রলুব্ধ থাকবা। করছি এই কারণেই, কজ আই এম ওভার কনসাস অ্যাবাউট ইউ গাইস, এমপ্যাথেটিক। একটা হচ্ছে সিম্প্যাথি, সহানুভূতি, আর একটা হচ্ছে এমপ্যাথি, সমানুভূতি। তো আমি চাই আমার স্টুডেন্ট সে নিজেও যদি না বুঝে, নিজে বোঝাটাই কাম্য, তারপরেও কিছুটা নেমে এসে তাকে বুঝায় এমনে সামনে এই সেই বইলা টইলা পড়ায় দিছি, এবং তারপরে সে মানবে, এটা আমি জানি সবাই মানবে। কিন্তু এই তোমাদেরকে পড়ানোর প্রসেসে ঢুকাইতে হইলেই আসলে অনেকটা অনেকটা হচ্ছে গিয়া কাঠ খয়লা পড়াইতে হয়। তোমরা এখন বুঝে গেছো, তোমরা ক্লাস করো, তোমরা ভালো ভালো খুব ভালো, ফাইন। এবার আসো হচ্ছে, তাহলে দেখাইতে হবে অপ্রত্যাগামী প্রক্রিয়ায়, এটাও দেখাবো আমরা, এই দুইটা কোশ্চেন আসবেই। অপ্রত্যাগামী অপ্রত্যাগামী প্রক্রিয়ায়, অপ্রত্যাগামী প্রক্রিয়ায়, অপ্রত্যাগামী প্রক্রিয়ায়, অপ্রত্যাগামী প্রক্রিয়ায়, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি বাড়ছে, এটাও দেখাইতে হবে। এনট্রপি বাড়ছে, এনট্রপি বাড়ছে, এই যেটা হচ্ছে মহাবিশ্বের এনট্রপি বাড়ছে। অপ্রত্যাগামী প্রক্রিয়া মানেই স্বতঃস্ফূর্ত ঘটনা, এটাও আমরা দেখাবো। এবার আসো, এই যে আর কিসের দেরি, এটা আমরা দেখাই ফেলি। এই দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট। সো দেখো, কার্নোচক্র একটি প্রত্যাগামী প্রক্রিয়া, এটা দেখাবো। প্রথমটা এটা কার্নোচক্র, কার্নোচক্র এই কোথায়, কার্নো তুমি কোথায় লুকাইলা? দেখো, কার্নোচক্র একটি প্রত্যাগামী প্রক্রিয়া। কার্নোচক্র, কার্নোচক্র, কার্নোচক্র এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া। তার কারণ আমরা গ্রাফটা সবাই খেয়াল করেছি, এই কারণের গ্রাফ দিয়েই সব কিছু হয়। তো আমরা দেখেছি যে কার্নোর যে গ্রাফটা আছে, গ্রাফটা তো আমরা ভাইজা খেয়েছি বলতে গেলে, শুধু দেখি নাই, ভেজে খেয়েছি আমরা, এটাকে ভেজেছি, ফ্রাই করেছি, ডিপ ফ্রাই। ওই খালি বাঁকায় যায় লাইন। এইটা সমষ্ণ প্রসারণ, এরপরে হয় রুদ্ধতাপীয় প্রসারণ, এরপরে যেটা হয় সেটা হচ্ছে সমষ্ণ সংকোচন, এবং ফাইনালি রুদ্ধতাপীয় সংকোচন। এই চারটা প্রক্রিয়া কার্নোচক্রে আমরা দেখেছি। এবং এখান থেকে আমরা এটাও বুঝে গিয়েছি যে এই যে পি, এটা হচ্ছে ভি, এটাও বুঝে গিয়েছি যে এই যে সমষ্ণ প্রসারণ, এইখানে সে তাপ গ্রহণ করে, কতটুকু তাপ গ্রহণ করে? Q1 পরিমাণ সে তাপ গ্রহণ করে। আর কি তাপমাত্রায় তাপ গ্রহণ করে? T1। আমরা জানি সবাই, এই পড়াইছি লাস্ট কিছু ক্লাসে। এরপর যে দ্বিতীয় প্রক্রিয়া, এরপরে যে দ্বিতীয় প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় এ থেকে বিতে গেল, বি থেকে যখন সিতে যায়, এখানে কোনো ধরনের তাপ গ্রহণই করে না, এই প্রক্রিয়াতে কোনো তাপ গ্রহণই করে না, মানে এখানে তাপ গ্রহণই 0। জানি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কেমনে বুঝি এটা 0 বলো তো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা তো সবাই জানি আমরা, এটা তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপের আদান প্রদান কত? 0। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি রুদ্ধ হয়, অ্যাডায়াবেটিক প্রসেস যদি হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি হয়, এটা একটা অ্যাডায়াবেটিক প্রসেস। সেখানে তো তাপের আদান প্রদান 0, তাপ গ্রহণ করে না তো এখানে। তো গেল এটা।
এরপর যখন আমাদের এখানটাতে সি থেকে ডিতে আসে, সি থেকে ডিতে যখন আসে, সি থেকে যখন ডিতে আসে, তখন তখন যেটা হয়, তখন হচ্ছে যে সে তাপ বর্জন করে, তাই না? তাপ বর্জন করে। কতটুকু সেই তাপ বর্জন বলো তো? Q2, আমরা দেখেছি এটা। এবং তখন তাপমাত্রা T2 তে চলে আসে, এই পুরো রাস্তায় T2 থাকে। এরপর যখন আবার ডি থেকে এতে যায়, আবারও রুদ্রতাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্রতাপীয় প্রক্রিয়া হলে আমরা জানি, রুদ্রতাপীয় প্রক্রিয়া হলে এখানে কিউ অ্যাগেইন জিরো, এটাও রুদ্রতাপীয় প্রসারণ, রুদ্রতাপীয় সংকোচন, হোয়াটএভার ইট ইজ। রুদ্রতাপীয় মানে সেখানে কোনো তাপের আদান প্রদান হয় না, সোজা কথা। তাহলে এখানে মোট 4টা প্রক্রিয়া, দেখো 1 2 3 4। তো আমাদের দেখতে হবে এই 4টা প্রক্রিয়ায় এনট্রপির যোগফল শূন্য কিনা। 4টা প্রক্রিয়ায় এনট্রপির যোগফল শূন্য হইলেই আমরা জানি প্রত্যাগামী প্রক্রিয়া যদি হয় তাহলে এনট্রপির যোগফল শূন্য হবে। কার্ণচক্র প্রত্যাগামী প্রক্রিয়া বলছে মানে এই যোগফলটা শূন্য হবে। তো সেটাই আমরা দেখাবো এখন। তাহলে দেখো এনট্রপির সাম, মোট এখানে প্রক্রিয়া করা 4টা, এখানে প্রক্রিয়া করা 4টা। এ থেকে বিতে একটা প্রক্রিয়া, এইখানে এনট্রপির পরিবর্তন। বি থেকে সিতে একটা এনট্রপির পরিবর্তন, সি থেকে ডিতে একটা এনট্রপির পরিবর্তন, এবং ডি থেকে এতে একটা এনট্রপির পরিবর্তন। এই হলো 4টা প্রক্রিয়াতে এনট্রপির পরিবর্তন আমরা দেখবো, এবং এটা আমরা সবাই জেনে ফেলছি যে এনট্রপির পরিবর্তন ইকুয়ালস টু ডি কিউ বাই টি। এনট্রপির পরিবর্তন ইকুয়ালস টু ডি কিউ বাই টি, তাপ শক্তির আদান প্রদান আর হচ্ছে যে তাপমাত্রা এটা হয়েছে তার অনুপাত। সোজা সূত্র যেটা ছিল, মানে প্রথমেই তো এটাই তো ফান্ডামেন্টাল। ফাইন। তাহলে দেখো এই এ থেকে বিতে যখন গিয়েছে, এ থেকে যখন বিতে গেল, তখন কিন্তু তাপ শক্তির আদান প্রদান কত হয়েছে? Q1। এটা প্লাস বলবো আমি। কেন প্লাস? তাপ গ্রহণ করছে মানে এটা তাপমাত্রা, তাপ শক্তি বাড়ছে, প্লাস। আর তাপমাত্রা ছিল T1। তাহলে এই যে S1, এই যে SAB, এটা হবে প্লাস Q1 বাই T1, প্লাস Q1 বাই T1, যেহেতু তাপ গ্রহণ করছে তাই। এবার এখানে চলে আসি, এবার এর পরটাতে চলে আসি। এটা তো রুদ্রতাপীয় প্রক্রিয়া, এটা গেল। এটা তো রুদ্রতাপীয় প্রক্রিয়া, রুদ্রতাপীয় প্রক্রিয়াতে ঘটনাটা কি ঘটলো? এই ডিকিউ যদি শূন্য হয়, খেয়াল করে দেখো, এই ডিকিউ যদি শূন্য হয় তাহলে এনট্রপির পরিবর্তন শূন্য হবে। রুদ্রতাপীয় প্রক্রিয়া এনট্রপির পরিবর্তন শূন্যও বটে। দেখো তাপ শক্তির কোনো পরিবর্তন হয় নাই, রুদ্রতাপীয় মানে তাপ শক্তির কোনো পরিবর্তন হবে না। তার মানে ডিকিউ যদি শূন্য হয় তাইলে এনট্রপির পরিবর্তন সবসময় শূন্য। মানে এইটা রুদ্রতাপীয় প্রক্রিয়া বি থেকে সিতে, এখানে এনট্রপির পরিবর্তন শূন্য। এবার সি থেকে ডিতে, তো খেয়াল করো সি থেকে যখন ডিতে যাচ্ছে, এই সি থেকে যখন ডিতে আসতেছে, সি থেকে যখন ডিতে আসতেছে, তখন তাপ বর্জন করছে, সংকোচন তাই। তাহলে এটা মাইনাস। তাহলে এখানে এনট্রপির পরিবর্তন কত হবে? এই প্লাস, আর তাপের পরিবর্তন মাইনাস Q2। দেখো এটা ছেড়ে দিছে, আর তখন তাপমাত্রা ছিল T2। এরপরে ডি থেকে এতে আবার জিরো, কারণ এটা রুদ্রতাপীয় প্রক্রিয়া। দেখো এই ডি থেকে এতে আবার যখন গেছে, ডি কিউই তো জিরো, ওটা রুদ্রতাপীয় প্রক্রিয়া। তাহলে এই সবগুলোর যোগফল যখন আমি করে ফেলবো, তখন আমি এখান থেকে পাবো Q1 বাই T1। আর এইটা মাইনাস আছে, দ্যাটস ওয়াই সামনে মাইনাস চলে আসবে, Q2 বাই T2। এখন কার্ণচক্র যখন আমরা পড়েছি, তোমরা নিশ্চয়ই ভুলতে পারোনি, তোমরা ভুলতে পারো না। তোমরা কিভাবে ভুলে যাবে? তোমরা কখনোই ভুলতে পারো না। তো ওখান থেকেই আমি বলছি যে আমরা যখন কার্ণচক্র পড়েছি, তখন আমরা এটা কি জেনেছি না, যে Q1 বাই T1 ইকুয়ালস টু Q2 বাই T2। অ্যাকচুয়ালি ডিরেক্টলি আমরা এটা জানি না, আমরা প্রথমে এটা জানছিলাম যে Q1 প্রপোর্শনাল T, ওইখান থেকে এই লাইনটা জানছিলাম যে তাহলে Q1 বাই T1, Q1 বাই Q2 ইকুয়ালস টু হবে T1 বাই T2। এই কথার মানেই তো এটা সত্য। দেখো এটা একটু ঘুরাই লিখলে T1 কে নিচে নামছে, Q2 কে উপরে উঠেছে, তাহলে এটা হয় সত্য কথা। ইহা একটি সত্য কথা। তাহলে এটা যদি সত্য কথা হয়, তাহলে দেখতেছি এরা দুটো সমান। Q1 বাই T1 বলতে যা বোঝায়, Q2 বাই T2 বলতে তাই বোঝায়। মানে এই ভ্যালুটুকু আর এই ভ্যালুটুকু মানে সমান। কার্ণচক্রে তো আমরা দেখছি এটা একটা আদর্শ কার্ণ ইঞ্জিনে হয়, এটা একটা আদর্শ কার্ণ ইঞ্জিনে হয়। আদর্শ কার্ণ ইঞ্জিন, আদর্শ কার্ণ ইঞ্জিন, আদর্শ কার্ণ ইঞ্জিন, আদর্শ যদি কার্ণ ইঞ্জিন হয়, তাইলে এই অনুপাত সমান হয়। তার মানে এরা দুটো সমান যদি হয়, এদের বিয়োগফল শূন্য হবে। এটা সোজা কথা, সমান সমান জিনিসের বিয়োগফল শূন্য, তার মানে এন্ট্রপির পরিবর্তন শূন্য। আর এই এন্ট্রপির পরিবর্তন শূন্য মানেই তো আমরা যা চাইতে পেয়ে গেছি। আমরা এখন বলে ফেলতে পারি এন্ট্রপির পরিবর্তন শূন্য। দ্যাটস ওয়াই এটা একটি প্রত্যাগামী প্রক্রিয়া। প্রত্যাগামী প্রক্রিয়াতে এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়। প্রত্যাগামী প্রক্রিয়া, প্রত্যাগামী প্রক্রিয়া, প্রত্যাগামী প্রক্রিয়া, এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া। এই যে আমরা দেখাই দিলাম, এইটাই আনসার। প্রুভড,
প্রুভড, প্রমাণিত। ওকে, ডান, ক্লিয়ার। এইটাই লিখে দিয়ে আসবা, এটাই লিখে, কোনো না কোনো বোর্ডে তো আসবেই এই কোশ্চেন, লিখবা জাস্ট, হয়ে গেছে ব্যাপারটা, তাই না? সবাই বুঝে ফেলছি, মজা। তো এই যে ব্যাপারটা আমরা দেখলাম, এই যে দেখলাম, কিন্তু এখন আসবে দ্য টুইস্ট। দ্য টুইস্ট ইজ, আদর্শ বইলা দুনিয়াতে কোনো জিনিস নাই, আদর্শ বইলা দুনিয়াতে কোনো জিনিস নাই। এটা হচ্ছে আইডিয়াল কেস। এই যে কার্ণচক্র, এটা একটা আইডিয়াল কেস, মানে এটা সব থেকে সুপ্রিম, সব থেকে প্রিমিয়াম একটা কেস। যেমনটা তোমরা কেমিস্ট্রিতে পড়েছো যে আদর্শ গ্যাসের সকল ল আমরা শিখি, আদর্শ গ্যাসের সকল ল আমরা শিখি না, আদর্শ গ্যাসের সকল ল আমরা শিখি। দ্য থিং ইজ, দুনিয়াতে কোনো আদর্শ গ্যাসই নেই, আইডিয়াল গ্যাস বলে কোনো গ্যাস নেই। বাস্তব গ্যাস আছে, রিয়েল গ্যাস। রিয়েল গ্যাসগুলো কি? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন যা আছে এগুলো সবই রিয়েল গ্যাস। কিন্তু আমরা যে রগুলো শিখি, বয়েল চার্লস যেগুলো শিখি আমরা, এগুলো প্রত্যেকটাই আইডিয়াল গ্যাসের জন্য। সো আইডিয়াল গ্যাস বলে দুনিয়াতে কোনো গ্যাস নাই। অনেকটা এরকম যে আইডিয়াল একটা মানুষ কি করে, তার একটা বড় লিস্ট যদি তোমাদেরকে করতে বলি, সবাই করে দিতে পারবা? একজন আইডিয়াল মানুষ এই করে, সে করে, হ্যান করে, ত্যান করে, সব লিখতে পারবা। 100, 150, 500, 10,000 পৃষ্ঠা দিলেও তুমি লিখতে থাকতে পারবা আইডিয়াল মানুষের গুণাবলী। তো এই সকল গুণ আছে এমন কোনো মানুষ দুনিয়াতে কি আছে? নাই। সো প্র্যাকটিক্যালি দুনিয়াতে কোনো আইডিয়াল মানুষ নাই। কিন্তু যত বেশি সংখ্যক গুণাবলী তার ভিতরে আছে, সে ততটুকুই পারফেক্ট, ততটুকুই সে বেটার হিউম্যান, তাই না? যেমন সৃষ্টিগতভাবেও আমরা যারা মুসলিম তাদের জন্য এটা মিলবে যে দাড়িপাল্লায় মাপবে, মিজান দাড়িপাল্লায় মাপবে যে একটা মানুষের পাপ পুণ্য মাপবে, এই দুনিয়াতে যা করছে তার মধ্যে কতটা পাপ ছিল আর কতটা পুণ্য ছিল। মাইপা দেখবে, যদি আসলে পুণ্যের পাল্লা ভারী হয় তারে হচ্ছে গিয়ে বেহেস্ত, হ্যাভেনে দিয়ে দিবে। সো আল্লাহ তাআলা যখন আসলে দাড়িপাল্লা ক্রিয়েট করছে, উনি জানতেন, উনি জানতেন যে আসলে ভুল তো বান্দা করবেই, বান্দা ভুল করবে না এমন হবে না, নাহলে তো এই পরিমাপেরই দরকার ছিল না। সবাই যদি একদম একদম বেহেস্ত নসিব বিনা হিসাবে, এরকম কোনো মানুষ দুনিয়াতে নাই, তাই না? তো আইডিয়াল কেস দুনিয়াতে নাই। তো বাস্তব গ্যাসও যেমন বাস্তব গ্যাস, ওটা আইডিয়ালের কাছাকাছি যতটা বিহেভ করা সম্ভব ওটা করতে পারে, বাট আইডিয়াল না। তো কার্ণচক্রের ক্ষেত্রে আমি তোমাকে বলবো, কার্ণ ইঞ্জিন একটা থিওরিটিক্যাল চিন্তা, এরকম অ্যাকুরেটলি মেশিন দুনিয়াতে বানাইতে পারবে না তুমি। যতই অ্যাকুরেসি আনো, যতই পারফেকশন আনো, দেখবা কোনো না কোনোভাবে জিনিসটা ডিফ্লেক্টেড হবে, ওখান থেকে কিছুটা সরে আসবে, বিচ্যুত হবে। কিন্তু আমরা শিখবো আইডিয়াল কেস, ওর যতটা কাছে কাছে ডিজাইন করা যায় যন্ত্র। ওকে, ফাইন। তো এই যে আমি যেটা বললাম, দুনিয়াতে যা নাই সেটা স্বতঃস্ফূর্ত ঘটনা হতে পারে না। কারণ দুনিয়ার ঘটনা যেটাকে আমরা স্বতঃস্ফূর্ত বলে, স্পন্টেনিয়াস বলি, সেটা হচ্ছে দুনিয়াতে হয়। তো দেখতে পাচ্ছ, এই যে কারণচক্র একটা অপত্যাগামী প্রক্রিয়া, তো তাই তো হবে, কারণ এটা তো স্বতঃস্ফূর্ত ঘটনা না। তো এরকম তো ঘটনা তুমি পাবা না। প্র্যাকটিক্যালি তুমি একটা কার ইঞ্জিন বানাও, দেখবা যে ওখানে আসলে তুমি কোনোভাবেই এই নিটসান জিরো বানাইতে পারবে না, কারণ মহাবিশ্বের এন্ট্রপি বাড়ছে। কোনো না কোনোভাবে তুমি দেখবা সব ঠিক করছো, কোনো না কোনোভাবে হচ্ছে গিয়ে এন্ট্রপিটা বেড়ে যাবে। ঠিক আছে, ইউ ক্যান্ট কনক্লুড ইট। ফাইন, তো গেল এটা। তো এটা একটা কারণচক্র একটা আইডিয়াল কেস, যেটার মতো করে আমরা মেশিনকে ডেভেলপ করার চেষ্টা করি। তো একটা কোশ্চেন আনসার আমরা পেয়ে গেছি যে প্রত্যাগামী প্রক্রিয়া, যে কার্ণচক্র, এটা যে একটা প্রত্যাগামী প্রক্রিয়া, সেটা আমরা প্রমাণ করে ফেলছি। এখন দ্য রিয়েল কেস, অপত্যাগামী প্রক্রিয়ায় যে এন্ট্রপি বাড়ছে এটা দেখাইতে হবে। অপত্যাগামী প্রক্রিয়াতে এন্ট্রপি বাড়ছে। তো এবার আসো, অপত্যাগামী প্রক্রিয়াতে এন্ট্রপি বাড়ছে এটা আমরা দেখাই। অপত্যাগামী প্রক্রিয়াতে এন্ট্রপি বাড়ছে, ইরিভার্সিবল প্রসেসে এন্ট্রপি সামেশন সবসময় বেড়ে যায়। অপত্যাগামী প্রক্রিয়াতে, অপত্যাগামী অপত্যাগামী প্রক্রিয়াতে অপত্যাগামী প্রক্রিয়াতে অপত্যাগামী প্রক্রিয়াতে এন্ট্রপি বাড়ছে, দেখাবো। এন্ট্রপি বাড়ছে, এন্ট্রপি বাড়ছে, অপত্যাগামী প্রক্রিয়াতে এন্ট্রপি বাড়ছে, অপত্যাগামী প্রক্রিয়াতে এন্ট্রপি বাড়ছে। তো একটা অপত্যাগামী প্রক্রিয়া কি হতে পারে? সব থেকে কমন যে প্রক্রিয়াটা হতে পারে যে আমার দুইটা বস্তু আছে বা দুইটা হাত, একটা হাত গরম একটা হাত ঠান্ডা, তো এদেরকে যুক্ত করলে তাপের আদান প্রদান হবে, এটা একটা অপত্যাগামী প্রক্রিয়া। কারণ বলছি, দেখো, এটা একটা বস্তু, এটা একটা বস্তু। তো এটা মনে করো অধিকতর উষ্ণ, এটা তাপমাত্রা T1, এটা তাপমাত্রা T2, এটা উষ্ণ আর এটা শীতল, এটা উষ্ণ, এটা উষ্ণ, উষ্ণ হয়ে গেছে, এটা উষ্ণ আর এটা হচ্ছে শীতল। তাই না? শীতল, এই শীতল শব্দটা শুনলেই আমার শিরোনামহীনের ওই গানটার কথা মনে পড়ে, সেই ভীষণ
শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়, তাই না? শীতল ঠান্ডা একটা ব্যাপার। এবার আসো, উষ্ণ ও শীতল, এইটা হাই টেম্পারেচার আর এটা হচ্ছে গিয়া লো টেম্পারেচার। ওকে, ফাইন। সো এবার দেখো যে এদের মধ্যে যদি আমি থার্মাল কানেক্টিভিটি করি, এদের মধ্যে যদি আমি তাপীয় সংযোগ স্থাপন করি, মানে দুইটাকে জাস্ট কাছাকাছি আনি, তাই না? দুইটাকে যদি কাছাকাছি আনি, এই যে কাছাকাছি নিয়ে আসছি, তখন এদের ভিতরে একটা তাপীয় সংযোগ তৈরি হবে, থার্মাল কানেক্টিভিটি বা তাপীয় সংযোগ। তাপীয় সংযোগ মানে তাপমাত্রা আদান প্রদান হওয়ার ব্যবস্থা আছে, তাপীয় সংযোগ। তো তাপীয় সংযোগ করলে কে তাপ ছাড়বে? স্বতঃস্ফূর্ততা কি বলে? ব্যাপারটা এরকম না, এই বস্তুটা ছেড়ে দিলে এটা উপরে উঠবে না নিচে পড়বে, এইটাকেই আমরা স্বতঃস্ফূর্ত বলি, যেটা ন্যাচারালি হয়। তো এটা ছেড়ে দিলে যদি দুনিয়াতে এটা উপরে উঠতো তাহলে সেটা হয়তো স্বতঃস্ফূর্ত ঘটনা, কিন্তু এই দুনিয়ায় সেটা হয় না। এই দুনিয়াতে যেটা হয় ছেড়ে দিলে নিচে পড়ে, তার মানে এইটা স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস। তো দেখো তো এখানে স্পন্টেনিয়াস ঘটনাটা কি হবে? গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে তাপ যাবে, ইহাই তো সত্য, ইহাই তো দুনিয়ার সত্য, রাইট? তার মানে এইখান থেকে কিছু পরিমাণ তাপ এখানে চলে আসবে। ধরলাম যে এখান থেকে Q1 পরিমাণ তাপ, এখান থেকে Q1 পরিমাণ তাপ এইখানে আসছে, এইখান থেকে Q1 পরিমাণ তাপ এখানে আসছে। তার মানে এই দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে খেয়াল করো, প্রথম বস্তুর ক্ষেত্রে খেয়াল করো, এই মনোযোগ। প্রথম বস্তুর ক্ষেত্রে তাপ শক্তির পরিবর্তন, এই Q1 এইটা সে হারাইছে, ওর থেকে চলে গেছে, ওকে ছেড়ে চলে গেছে। তো দ্যাটস এটা মাইনাস, এই Q1 পরিমাণ তাপ সে হারাইছে, কারণ সে উষ্ণ, তার থেকে তার দেওয়ার জায়গা আছে, সেই তো দান করবে, তাই না? যার দেওয়ার সক্ষমতা আছে, তো উষ্ণ। তো এখান থেকেই সে বুঝতে পারতেছে সে Q1 পরিমাণ তাপ হারিয়ে ফেলছে, ও হারাইছে, ও তাকে হারিয়ে ফেলছে, হারাইছে, হারায়, তাই না? এবার ও কি করে? ও কিন্তু এই Q1 পরিমাণ তাপই গ্রহণ করছে, ওর জন্য প্লাস। দেখো ও পাইছে, এটা ও পাইছে, তার মানে বুঝতে পারছি ও অর্জন করছে, ও অর্জন করছে, তাই না? ও অর্জন করছে। তাহলে এবার দেখো এই ঘটনাটা স্বতঃস্ফূর্ত, ডেফিনেটলি তোমার সবাই একনোলেজ করবে একটি স্বতঃস্ফূর্ত ঘটনা, যে ও তাপ হারাইছে, ও তাপ গ্রহণ করছে, তো ওর জন্য এটা প্লাস, ওর জন্য এটা মাইনাস। সো এইটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, এইটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, স্পন্টেনিয়াসলি হয়, এইটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা। এই স্বতঃস্ফূর্ত বানান জানি না, লিখে দিছি স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস ইভেন্ট। ফাইন, স্বতঃস্ফূর্ত ঘটনা। তো স্বতঃস্ফূর্ত ঘটনা যদি হয়, স্বতঃস্ফূর্ত ঘটনাগুলোকেই আমরা কি বলি? অপত্যাগামী বলি। এবং এটা তো স্বতঃস্ফূর্তভাবেই হয়, কেউ গরম বস্তু ঠান্ডা বস্তু কানেকশনে আসলে গরম বস্তু তাপ হারাবে, ঠান্ডা বস্তু তাপ গ্রহণ করবে, এটাই তো হয়। তো এটা তো স্বতঃস্ফূর্ত। তো আমরা তো এটা জানি, স্বতঃস্ফূর্ত যদি হয় তাহলে একটা একটা অপত্যাগামী প্রক্রিয়া হবে, এই জন্য এটা একটা অপত্যাগামী প্রক্রিয়া। অপত্যাগামী প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াগুলো বিপরীতভাবে প্রত্যাগমন করে না। একটা বস্তু নিচে পড়ে যায়, ওইটা এমনি এমনি উঠে আসে না। একটা বস্তু উপর থেকে ছেড়ে দিলে পড়ে যায়, এটা স্বতঃস্ফূর্ত ঘটনা, বাট ও কি আবার আগের জায়গায় ফিরে আসে? আসে না। নিশ্চয়ই বুঝতে পারছো, প্রত্যাবর্তন করে না। তো অপত্যাগামী প্রক্রিয়া, যে তাপটা এখান থেকে ওখানে যায় ওটা কি এমনি এমনি কখনো ফিরে আসে? আর আসে না। গরম বস্তু থেকে যে তাপ ঠান্ডা বস্তুতে যায়, এরপরে কি ঠান্ডা থেকে আবার গরমে আসে এমনি এমনি, যে না আমার এখন অনেক হয়ে গেছে, ওকে আবার দিয়ে দিই? এটা না, এরা একটা সময় একই ব্যালেন্সে চলে আসে, এটাকে বলা থার্মাল ডেট, বা একটা জায়গায় একই ইকুইলিব্রিয়ামে চলে আসে। ফাইন। সো এটা যদি অপত্যাগামী প্রক্রিয়া হয় তাহলে এন্ট্রপির সাম কত হবে? এন্ট্রপির সাম হবে হচ্ছে গ্রেটার দ্যান 0, এইটা আমাদের দেখাইতে হবে, তাহলে এই অঙ্কটা শেষ বা এই দেখানোটা শেষ। তাহলে এখানে দেখো আমরা টোটাল এন্ট্রপির সাম বের করবো, সামেশন অফ এন্ট্রপি, দুইটা প্রক্রিয়া, সম্মুখী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন, বিপরীতমুখী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন, এই দুইটা কেস আমরা এখন দেখব। স্যার আর্কাইভে সিকিউ প্লাস এমসিকিউ চ্যাপ্টারে 8-এ যে পার্টটা দেওয়া আছে ওইটাতে অনলি ফর্মুলাগুলো সামারি দেওয়া আছে। ফাহমিদা বলছো, হ্যাঁ তোমাদের শুরু থেকেই, তোমরা এই যারা 8-এর কথা বলতেছো তাদেরকে বলতেছি, শুরু থেকেই আমি বলেছি, শুরু থেকেই সব কিছু লাইভে আসলে পড়ানো হচ্ছে, এটা একটা। আরেকটা হচ্ছে শুরু থেকে সব কিছুর থিওরিটিক্যাল পার্ট যা আছে সব পড়ানো আছে আর্কাইভে, একদম জোসভাবে পড়ানো আছে। একটা আছে পড়ানো, আমার নিজের পড়ানোর ভিতরেও আমার নিজের মাঝে মধ্যে এরকম চিন্তা আসে, আচ্ছা এই ক্লাসটা ভালো ছিল, এই ক্লাসটা ওরকম হয়নি, আবার এই ক্লাসটা জোস হয়েছে। তো যেই ক্লাসগুলো ভালো ছিল ওই ক্লাসগুলো দিয়ে যে আর্কাইভ, সেটা তোমাদেরকে দেওয়া হয়েছে, কারণ আমি তোমাদের সর্বোচ্চ ভালোটা চাইছি, একজন টিচার সেটাই চাবেন। তো সেটা সেটা দিয়েছি আমি। তো সেটা দেওয়ার পরে তোমরা সিকিউ এমসিকিউ চাইতে শুরু করলো, আমি কারণ সিকিউ এমসিকিউ এগুলো পড়াইতাম না। তোমাদেরকে এতটাই ভালোবেসে ফেলেছি, ভালোবেসে মানুষ অন্ধ হয়ে যায়, সো আমি আমার স্টুডেন্টের প্রতি অন্ধ হয়ে গিয়েছি। সো অন্ধ হয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে তোমরা সিকিউ চাইতে শুরু করলা, এমসিকিউ চাইতে শুরু করলা, তখন আমি চিন্তা করলাম ওকে ফাইন, যাও ভালোবেসে তাও দিলাম,
সিকিউ এমসিকিউ তখন আমি তোমাদেরকে এইটাও আর্কাইভ আকারে দিয়ে দিচ্ছি। যাও, এটা যাহা আমি আগে কখনো করি নাই তাহা আমি তোমাদের জন্য করেছি। তো করার পরে চ্যাপ্টার 8 নিয়ে যে কথাটা ফাহমিদা বলতেছো, চ্যাপ্টার 8-এর ওই ক্লাসটাকে রিপ্লেস করা হবে। যখন চ্যাপ্টার 8 আমরা পড়বো তখন সিকিউ এমসিকিউ আলাদা করে নেওয়া হবে যাতে করে ওইটা ওখানে রিপ্লেস হয়। সো ওইভাবেই, তাই না? ওইভাবেই ফাহমিদা, আমি তাও ওখানে কিন্তু তোমাদের ক্লাস দেওয়া হয়েছে, বুঝতে পারছো? ওটা এত খারাপও না, যথেষ্ট ভালো, বাট তারপরেও ওই দ্যাট উইল বি রিপ্লেসড। ফাইন, এবার আসো। সো কাজ চলে যাবে, তোমাদের কাজ চলে যাবে ওটাতে। এবার এইটাতে আসি। ফাইন। সো আমরা প্রথম প্রক্রিয়াতে এন্ট্রপির পরিবর্তন, দ্বিতীয় প্রক্রিয়াতে এন্ট্রপির পরিবর্তন দিব তোমাদের, ওটা আমি বললাম। যাও। সো এই দুইটা পরিবর্তন সময় লাগবে, এই ক্লাস নিচ্ছি না, ক্লাসগুলো নিতে দাও। সো সামেশন অফ S1 প্লাস সামেশন অফ S2। ওকে, ভেরি গুড। সো এখন দুইটা প্রক্রিয়াতে এন্ট্রপির পরিবর্তন লাগবে। সো এইখান থেকে আমরা কি এটা বুঝতে পারি না যে প্রথম প্রক্রিয়াতে আমরা তো জানি এন্ট্রপির পরিবর্তন মানে এটা, এন্ট্রপির পরিবর্তন মানে এটা dQ/T, এটা হচ্ছে তাপ শক্তির আদান প্রদান। এবার খেয়াল করো, প্রথম ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন যখন আমরা বের করছি, ও তাপ হারাইছে, ওর জন্য -Q1 বাই ওর তাপমাত্রা ছিল T1। দেন পরের ক্ষেত্রে দ্বিতীয় বছর তাপ গ্রহণ করছে ও প্লাস Q1 ডিভাইড বাই ওর তাপমাত্রা T2। এখন খেয়াল করো, এখন মনোযোগ, দুইটা সংখ্যা আছে, আমি এই প্লাসটাকে সামনে লিখি, দেখো Q1/T2, আর এটাকে পরে লিখি -Q1/T1। বলো তো এদের মধ্যে বড় কে? ইটস এ কোয়াইট সিম্পল আন্ডারস্ট্যান্ডিং যে এইটাই বড় হবে। এইটা কেন বড় হবে? এইটা যদি বড় হয়, এটা যদি বড় সংখ্যা হয়, এই অনুপাতের মধ্যে এটা যদি বড় হয়, তাহলে বিয়োগফলটা প্লাস আসবে। দেখো, বড় থেকে ছোট কিছু বিয়োগ করলে এটা ছোট, বড় থেকে ছোট কিছু বিয়োগ করলে যোগফল সবসময় প্লাস থাকবে, তো এটা দেন 0 হবে। তো এখন বলতে পারো, ভাইয়া কেন এটা বড় হয়? একজন স্টুডেন্ট আনসার দিল যে ভাইয়া এটা বড় হইলে এটা মিলে, তাই। এটা এটা না, এটার কারণ আছে, কারণটা তো তুমি বুঝতে পারছো। দেখো তো, উপরে দুইটারই Q1 আর Q1ই আছে, এইটাতেও Q1, এটাতেও Q1, তাহলে উপর থেকে বোঝার কায়দা নাই কে বড় কে ছোট। কিন্তু এটা বুঝতেছো, T2 কিন্তু ছোট সংখ্যা, শীতল, সেই শীতল ভেজা চোখ, তাই না? তো এটা তো শীতল, তো এই তাপমাত্রা কম আর এই তাপমাত্রা বেশি, তাহলে দেখো তো বেশি দ্বারা ভাগ করলে সেটা তো ছোট। একই জিনিসকে বড় সংখ্যা দ্বারা ভাগ করছে, এটা ছোট, আর একই জিনিসকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করছে, এটা বড়, তাহলে এটা বড়। তাহলে বড় থেকে ছোট বিয়োগ করলে ডেফিনেটলি প্লাস, মানে গ্রেটার দ্যান 0। সো বুঝে গেছি যে এখানে এন্ট্রপির পরিবর্তন সবসময় গ্রেটার দ্যান 0। মহাবিশ্বের এন্ট্রপি বাড়ছে। ওই যে বলেছি আজ রবিবার, এটাই হুমায়ুন আহমেদের অনেক প্যাকেজ আকারে নাটক হইতো ছোটবেলায়, তোমরা দেখোনি, সাদা কালো টিভিতে আমি দেখেছি, সাদা কালো টিভিতে হইতো। তো ওই যে লাইনটা মনে আছে, জাহিদ হাসান একজন বুয়েটের স্টুডেন্ট, সে পড়ালেখা করে, খুব বুকিশ, প্রচুর পড়ে। তো তখন তাকে গিয়ে তার তিতলি ভাইয়া বলল যে ভাইয়া চলেন, আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে, চাঁদ দেখে আসি। তো জাহিদ হাসান বলতেছিল যে আমার লগারিদমিক অ্যালগরিদমের পরীক্ষা আগামীকালকে, তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পড়তে পড়তে আমার অবস্থা অনেক খারাপ, আমি এখন পড়তে বসবো। আর এমন তো নয় যে চাঁদ কখনো দেখিনি, তোমরা গিয়ে দেখো। সো সেই ক্যারেক্টার প্রোটাগনিস্ট বলেছিল মহাবিশ্বের এন্ট্রপি বাড়ছে, সেই যে মহাবিশ্বের এন্ট্রপি বাড়ছে। ফাইন, আচ্ছা, ওকে, তাহলে আই গেস এগুলি আমরা বুঝে ফেলছি, সোজা জিনিসপত্র নিয়ে অনেকক্ষণ গেছিলাম, তাই না? যে এই যে কার্নোচক্রে এন্ট্রপির পরিবর্তনটা আমরা দেখেছি এই প্রক্রিয়াতে এন্ট্রপি বাড়ছে। এবার আসো, আমরা আরো কিছু প্রক্রিয়াতে এন্ট্রপির পরিবর্তন দেখব, যেটা কিনা আমাদের বইয়ে উল্লেখ নাই, কিন্তু বারংবার বিভিন্ন জায়গায় তোমাকে অ্যানয় করবে। তো ওরকমই আমরা যে প্রক্রিয়াগুলো পড়েছি সেখানে এন্ট্রপির পরিবর্তন আমি দেখতে চাই। ফাইন। এবার আসো, 4টা প্রক্রিয়া সম্পর্কে আমরা বেসিক আইডিয়া নিছি, ওই 4টা প্রক্রিয়াতেই এন্ট্রপির পরিবর্তন আমি এখানে তোমাদেরকে দেখাই দিচ্ছি 4 ভাগ করে। 4টি প্রক্রিয়াতে এন্ট্রপির পরিবর্তন কি ছিল আমাদের সেই বইয়ের প্রক্রিয়াগুলো, বলো তো কি ছিল সেই প্রক্রিয়া? প্রথম যে প্রক্রিয়া ছিল সমষ্ণ প্রক্রিয়া। এরপর কোনটা সবার মনে আছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। দেন अगेन আমরা আরো পড়েছি যে সমষ্ণ রুদ্ধতাপীয়, এরপর কি আসে? সমষ্ণ রুদ্ধতাপীয়র পরে আসে হচ্ছে গিয়া
চাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, এটা আমরা পড়েছিলাম, মনে আছে তোমাদের? এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন, সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া এবং সম আয়তন প্রক্রিয়া। ওকে ফাইন। আচ্ছা, তো এই চারটা প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন, দেখো তোমাদের মাথা লজিক্যালি আসে না যে এই চারটা প্রক্রিয়াতে এন্ট্রপি পরিবর্তন আলাদা করে বইয়ে দেয় নাই কেন? চারটা প্রক্রিয়া তো আমাদের ঠিকই বইয়ে লেখা আছে, তো এন্ট্রপিও বইয়ের টপিকে আছে, তাহলে এটা তো দিতেই পারে। যে কোনো স্মার্ট টিচার তোমাকে এন্ট্রপির কোশ্চেন দিলে এখান থেকে দিয়ে দিবে। তুমি বলতে পারবে না ভাইয়া তো সিলেবাসে তো ছিল না, কে বলছে সিলেবাসে না? এগুলিতে আছে এবং দেয়ও, দিতে পারে, এজন্যই পড়ছি এমন না। যাহা দেয় তাহাই আমি পড়াচ্ছি এবং এগুলো মেজরিটি পড়ে না, আর এখানে মারা খায়। তো এটি আমি দেখাই দিচ্ছি। সা আর 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 এবার আসো যে, এবার আসো যে, এবার আসো যে, ফাইন। তো সমষ্ণ প্রক্রিয়া, তো সমষ্ণ প্রক্রিয়া মানে কি? যেখানে তাপমাত্রা ফিক্স থাকে, আমাদের বের করতে হবে এন্ট্রপির পরিবর্তন। এন্ট্রপির পরিবর্তন মানে ডেল এফ, ডেল এফ ইকুয়ালস টু ডিকিউ বাই টি, ডিকিউ বাই টি। এখানে একটা এহসান সৃষ্টিকর্তা প্রদত্ত এহসান, এহসানটা কি বলতো? টি থাকে কনস্ট্যান্ট, সমস্ত প্রক্রিয়া তাপমাত্রা ধ্রুবক, তার মানে টি এর পরিবর্তন নাই। যাক, একদিক দিয়ে ভালো, একটা প্রক্রিয়াতে টি এর পরিবর্তন নাই, তাই না? এখন দেখো, এই সূত্রটা নিশ্চয়ই সবার মনে আছে, যে এই সূত্রটা সবার মনে আছে, আমরা দেখেছি ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে এখানে যিনি ডিকিউ বসে আছে, এখানে আমি ডিইউ প্লাস ডিডাব্লিউ বসা দিতে পারবো। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে ডেল এফ ইকুয়ালস টু ডিকিউ, এখানে লিখতে পারবো ডিইউ প্লাস ডিডাব্লিউ ডিভাইডেড বাই টি, ডিভাইডেড বাই টি। রাইট, এই যে আমি পেজ পাচ্ছি, এই যে আমি বই শেষ করলাম, বইয়ের বাইরে আসলাম, এখন আমার ভালো লাগবে, এখানেই আমার স্বকীয়তা। বইয়ে যা আছে না, বিশ্বাস করো আমি কোথায় আটকে যাই তোমাদেরকে বলি, কাকে বলবো তোমাদেরকে ছাড়া? তোমরাই তো সব, তোমাদেরকেই বলি। সেটা হলো এরকম, আমার ভালো লাগে না আর, আমার ভালো লাগে না আর এই ফিজিক্সটা ওই বইয়ের অতটুকু সিলেবাসের মধ্যে আবদ্ধ থাকতে। বহু বছর পড়িয়ে ফেলেছি না, নিজে পড়েছি, চান্স টান্স পাওয়া, বুয়েট টুয়েট এগুলি হয়েছে, এরপরে আরও পড়েছি, আরও জেনেছি, এবং অনেক বছর আসলে এইচএসসির ছেলেপানরে আমি ফিজিক্সটা পড়াচ্ছি। তো পড়াতে পড়াতে আমার নতুনের ক্ষুধা, নতুন যা কিছু বইয়ে নাই, যা কিছু সুন্দর, সেটা তো ফিজিক্সই বটে, ওইটাই আমি পড়াইতে আমার খুব ভালো লাগে। তখন এই যে পাইছি, মানে আছে না যে এইটা আমার ফেভারিট স্পোর্টস। তো তখন দেখা যায় ওই বইয়ের গদবাঁধা এই সূত্রগুলো আউড়াইতে আউড়াইতে আমার আর ভালো লাগে না রে ভাই, আমি খুব প্রাণবন্ত থাকতে পারি না তখন। ভালো লাগে তোমাদের বুঝতে দেই না, লাগে, কিন্তু এক্সট্রা ভালো লাগা থাকে না। যখনই বইয়ের সিলেবাসটা শেষ হয় তখনই আমার মনে হয় এইবার আমার মজা, এবার আমি খেলবো। কিন্তু বাস্তবতা মেনে নিতে হয়, সবসময় আমি বইয়ের বাইরে যে আন্দাগুন্দা পড়াইলাম সেটা খুবই ভালো লাগে আমার, কিন্তু তাই বলে সেটা তো পরীক্ষা আসবে না। তোমাদের উপরে টর্চার তো আমি করতে পারি না। যা সিলেবাস আসবে, যা দিয়ে 100% হয়ে যাবে, তা পড়ানোর পরে তোমাদেরকে আরও এক্সট্রা টর্চার দিতে চাই না। বাট দোজ হু আর ফিজিক্স লাভার্স, ফিল করে ফিজিক্সটা, দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ নেচার, তারা ফিল করে ফিজিক্সটা। তো যারা ফিল করে তাদের জন্য এইখানেই সক্ষমতা। হতে পারতো তুমি যদি 12-এর স্টুডেন্ট না হয়ে অন্য কোনো স্টুডেন্ট হইতা, যার কিনা ফিজিক্সটা পড়া লাগে, আমি তোমাকে সেইটাতে সহযোগিতা করতে পারতাম সর্বোচ্চ রকমের। ফাইন। তো এবার আসো যে, এবার আসো যে, এবার আসো যে, এবার আসো যে, তো এবার খেয়াল করো, ডিকিউকে ভেঙে আমরা ডিইউ প্লাস ডিডব্লিউ লিখতে পারবো। এখন এইটা কি তোমাদের মনে নাই? ডেফিনেটলি সবার মনে আছে যে সমস্ত প্রক্রিয়াতে তাপমাত্রা যেহেতু স্থির, তাপমাত্রা স্থির থাকলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না, কারণ তাপমাত্রা পরিবর্তন হলেই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়। তার মানে এটা বুঝতে পারছি যে ডিইউ ইকুয়ালস টু জিরো, ডিইউ ইকুয়ালস টু জিরো, ডিইউ ইকুয়ালস টু জিরো। তাহলে ডিইউ ইকুয়ালস টু যদি জিরো হয়, ডিইউ ইকুয়ালস টু যদি জিরো হয়, এটা চলে গেল, তাহলে এটা ইকুয়ালস টু লিখতে পারবো ডিডব্লিউ বাই টি, ডিডব্লিউ বাই টি। এইবার আসো, সমষ্ণ প্রক্রিয়াতে কৃতকাজের সূত্র তোমাদের মনে আছে না? সমষ্ণ প্রক্রিয়াতে আমরা কৃতকাজের সূত্র দেখছিলাম, এই ডিডব্লিউ তে কৃতকাজ, কৃতকাজ ইকুয়ালস টু, ডেফিনেটলি সবার মনে আছে, এনআরটি, এনআরটি এলএন ভি টু বাই ভি ওয়ান, এনআরটি এলএন ভি টু বাই ভি ওয়ান, এনআরটি এলএন ভি টু বাই ভি ওয়ান, এনআরটি এলএন ভি টু বাই ভি ওয়ান। ডেফিনেটলি এটা আমি প্রমাণ করছি, বহু অঙ্ক করছি। তাহলে এই জায়গাতে সামেশন অফ এস, কাজটাই শুধু বাকি, এটা বসাই দিব, এনআরটি এলএন ভি টু বাই ভি ওয়ান ডিভাইডেড বাই টি, ডিভাইডেড বাই টি।
ডিভাইড বাই টি, তাহলে টি দ্বারা আমি এটাকে ভাগ করে ফেললাম। তাহলে টি দ্বারা ভাগ করে দেখো টি টি কাটা, আরে মজা তো। এস ইকলস টু এন আর, এন আর এল এন ভি টু বাই ভি ওয়ান, এন আর এল এন ভি টু বাই ভি ওয়ান, এটাই এন্ট্রপি। এটাই হচ্ছে গিয়ে সমস্ত প্রক্রিয়া এন্ট্রপির সূত্র। তুমি বইয়ে দেখবে না, বাট যদি একটা অঙ্ক আমি দেই, কে এখন পারবে না? সবাই পারবে। সূত্র জানি তো পারবো। সিম্পল ছিল, কঠিন ছিল কি? একদমই না। তো দেখতে পাচ্ছ যে ভি টু বাই ভি ওয়ান, আয়তনের অনুপাত জানতে হবে, কত মোল গ্যাস আছে, এবং আর এর মান আমরা জানি 8.316, বসা দিলে হয়ে যাবে। আবার এও তো আমরা জানি, আমরা কি এটা জানি না যে পি ওয়ান ভি ওয়ান ইকলস টু পি টু ভি টু সমস্ত প্রক্রিয়ায়, তাহলে ভি টু বাই ভি ওয়ান ইকলস টু আমরা লিখতে পারবো পি ওয়ান বাই পি টু, ইজেন্ট ইট? পি ওয়ান বাই পি টু, দেখো এখান থেকে এটা আসে। তাইলে এই যেখানে আমরা দেখতে পাচ্ছি ভি টু বাই ভি ওয়ান, সেখানে আমরা পি ওয়ান বাই পি টুও বসাতে পারি। যদি কখনো বলে দিত চাপের অনুপাত, ওটা দিয়েও কাজ চলে যাবে। ডান ডান, সবাই বুঝেছি, সবাই বুঝেছি। এখন তুমি কিন্তু এই ফ্লেক্সটা নিতে পারবা তোমার স্টুডেন্টের, তোমার স্টুডেন্ট না, তোমার সহপাঠীর সঙ্গে। দেখ এই সমস্ত প্রক্রিয়া এন্ট্রপি আপনি বের করে, আমি পারি। তুমি তার মঙ্গলের জন্য তার কাছে এই ইনফরমেশনটা পৌঁছে দাও, অথবা এই ক্লাসটা তার কাছে দেখতে সুযোগ করে দাও। ফাইন ভাইয়া, সেকেন্ড পেপার ডিফারেন্ট লাগে ফার্স্ট পেপার থেকে, শেখ ফাহাদ বলছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রু। এই যে তোমার ডিফারেন্ট লাগে না মানে পজিটিভ, তুমি ধরতে পারছো, আসলে টোনটা ধরতে পারছো দুই প্যাটার্নে। সেকেন্ড পেপার সোজা, সেকেন্ড পেপার সোজা, সেকেন্ড পেপার ফিজিক্স আরও সোজা ফার্স্ট পেপার থেকে, আর ডিফারেন্টও বলতে। তুমি যে সোজা বলো না সেটা অন্য কথা। সোজা বলতেছি এই সেন্সে, এই সোজা জিনিসই মহা কঠিন হয়ে যেতে পারে যদি রাইট ট্র্যাকে কেউ না পড়ে। এই সোজা জিনিসই মহা কঠিন হয়ে যাবে যদি রাইট ট্র্যাকে তুমি না পড়ো ভাইয়া। মানে সহজ জিনিসকে সহজ লাগে তখন যখন তুমি বোঝো তখন, তাই না? আদারওয়াইজ ওটা সহজ কখনো লাগবে না। সো এই যে শাইক, তুমি বলছো ডিফারেন্ট লাগে, সো দুইটা ডিফারেন্ট, একটু পড়ার প্যাটার্নটা ডিফারেন্ট। তো এটার জন্যই আমি বলি যে তোমাদেরকে কোর্সে যুক্ত কেন হইতে বলি। কোর্সে যুক্ত হতে বলার কোনো কারণ নাই। একটা স্টুডেন্ট যদি সক্ষমতার মাধ্যমে নিজে পড়তে পারে, ওর কোর্স লাগে না। আমি এত ফিজিক্স পড়া, আমি জিন্দগিতে কোর্স করি নাই ভাই ফিজিক্সে, ক্যান ইউ ইমাজিন? এই জন্যই আমি ফিজিক্সের বেশি প্রেমে পড়েছি। তো ব্যাপারটা এরকমই, আমি কখনোই ফিজিক্সের কোনো কোর্স টোর্স করি নাই, কিন্তু যারা যারা ভালো টিচার আছেন তাদের কাছে ছুটে গিয়েছি, তাদের 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 থেকে জানার চেষ্টা করেছি, আচ্ছা এই লোকটা কীভাবে চিন্তা করে, হোয়াট হি ওয়ান্টস টু সে। সো এই ব্যাপারগুলো এরকম। ওকে ফাইন। সো কোর্স লাগে নাই, তার কারণ আমার ওখানে সক্ষমতাও অনেক যথেষ্ট ছিল। এই কথা বলে দিলাম। আরে এলন মাস্ক আইসা বলে, এলন মাস্ক সবাই আইসা বলে মাত্র $2,500 নিয়ে সে পাড়ি জমাইছিল। সে তো ছিল এলন মাস্কের একটু 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 বিহাইন্ড দ্য সিন আমি বলি। এলন মাস্ক যখন এসে বলে যে মাত্র 2,500, $250 নিয়ে সে ইউএসএতে পাড়ি জমায়, বাসা ছিল হচ্ছে কেপটাউনে দক্ষিণ আফ্রিকায়। তো সে সফল হয়েছে $250 দিয়ে। এই গল্পটি আমরা সবাই শুনি, তখন মনে হয় এলন মাস্ক পারছে, সবাই পারবি ভাই। ভাই কি করছে, বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার, সে ওয়ার্ল্ডের সব থেকে রিচেস্ট। আবার এরকমই আরেকটি গল্প আমরা বিল গেটস সম্পর্কে শুনি, তাই না? যে বিল গেটস কোত্থেকে উঠে আসছে, ম্যাকিনটস ম্যাগেটারা খায়া, যাই হোক হোয়াটএভার, কোত্থেকে উঠে এসে সে বিল গেটস হয়ে গেছে। বাট এই সত্যটা তোমাদের মাথায় রাখতে হবে। এটা তাদের কথা কেন বলতেছি, তার থ্রেশহোল্ডটা কী ছিল। যখন আসলে বলে যে $2,500 দিয়ে সে আসলে যাত্রা শুরু করছিল, কিছুই ছিল না তার। তার থিং ইজ, সে যখন কেপটাউন থেকে আসে ইউএসএতে, তখন তার কাছে অ্যালাওয়েন্সই এত ছিল, এর বেশি টাকা সে, এর বেশি ডলার সে আসলে ক্যারি করতে পারবে না, এর বেশি অ্যালাউন্স তারা দেবে না। এই জন্য সে অনেক থাকলেও অতটুকু নিয়ে মুভ করতে হয়েছে। বাট স্টোরি ইজ এইটা দিয়ে সে করতো না। তার পরের গল্পটা এরকম, এলন মাস্কের বাবার গল্প যদি বলি, সে মাইনিং এর বিজনেস করতো। তাদের বাসায় এত পরিমাণ অর্থ থাকতো, ডলার থাকতো, যে আলমারির দরজা আটকাইতে পারতো না। তো আমি বলছি না যে অর্থের কারণে সে সাকসেসফুল, অল আই এম ট্রাইং টু সে যে গল্পটি কি আমরা অন্যভাবে দেখি, তাই না? সো ওই বিল গেটসের ক্ষেত্রেও তাই। সে আসলে এই কম্পিউটার অনেক জগতে একদম উইন্ডোজ সব কিছু এইগুলি সব মাইরা খাইছে, আইডিয়া দেয়, ওটা ওই আলোচনা পরে। বাট দ্য থিং ইজ, প্রথম যে ব্যবহারযোগ্য কম্পিউটার, সেইটার এক্সেসটা শুধুমাত্র তার বাবার কাছেই ছিল। কারণ ওই ল্যাবরেটরির চাবি ওয়ার্ল্ডে একটা তখন, সেটা তার বাবার কাছে ছিল, এবং ও ছোটোবেলা থেকেই ওই কম্পিউটার নিয়ে গুতাগুতি করতো। সো আগায় ছিল। সো এই কথাগুলোর কথা হচ্ছে এরকম। আমি যখন তোমাদেরকে বলতেছি যে আমি কোনো ফিজিক্স কোর্স করি নাই, ভাই এটা হই না যদি তুমি ভাবো আরে আমরা কেউ ফিজিক্স কোর্স করবো না আর সব হবে, সেটা কিন্তু তোমার জন্য হিতে বিপরীত হয়ে যেতে পারে। বিকজ ফিজিক্সটা আমার জেনুইন ইন্টারেস্টের জায়গা ছিল,
আমি নিজে খুব ভালো অ্যামাউন্টে ওই জিনিসটাকে আসলে ধারণ করতাম মন থেকে। আর তুমি যেটা ধারণ করবে ওটা তুমি ভালো হয়ে যাবে। আমি পড়তাম, ফিজিক্স পড়তে গেলে আমাকে রিকোয়েস্ট করা লাগে না, আমি নিজে পড়তে থাকি। এমন এমন হয় ক্লাসের আগে একটু একটু নোটটা দেখে নি ভাবি, বা একটু বইটা ঘেটে নিই, নতুন কোনো অঙ্ক বের করে নিই 5 মিনিটে। তখন এরকম হয় যে আমি পড়তেছি 10-15 মিনিট হয়ে আমার সঙ্গে আমার কোঅর্ডিনেটর বলতে, ভাই ক্লাসটা শুরু করেন ভাই, আর পড়তে হবে না ভাই, আপনার এত তো পড়ার দরকার নেই, কি পড়তেছেন হঠাৎ করে? আরে এই যে আরে আরে একটু ভালো লাগে, হারিয়ে যাই। যখন আমার প্রচন্ড মন খারাপ থাকে তখন আমি দুটো কাজ করি, একটা হচ্ছে ডায়েরি লিখি, আর একটা হচ্ছে ফিজিক্স পড়ি। ফাইন। আচ্ছা ভাই, আপনাকে মেসেজ দিলে রিপ্লাই দিয়েন, দিব যাও। তবে এটা মাথায় রাখবা যে ব্যস্ততা তো থাকে, তাই না ভাই? ব্যস্ততা তো থাকে তোমাদের। আমার চোখে পড়ছে রিপ্লাই দিনে এটা হবে না, বুঝছো? বা রিপ্লাই দিতে লেট হয়েছে এটা হতে পারে, বাট রিপ্লাই পাবা। বুঝতে পারছো নিশ্চয়ই? এটা নিশ্চয়ই তুমি বুঝো জামান। ফাইন। তো এই যে আমরা এন্ট্রপির এই সমস্ত প্রক্রিয়াতে এন্ট্রপির ব্যাপারটা আমরা বুঝে ফেলছি। সমস্ত প্রক্রিয়াতে এন্ট্রপির ব্যাপারটা আমি বুঝে ফেলেছি। তো তোমাদেরকে বলতে চাই মরাল অফ দ্য স্টোরি, যে তোমাদেরকে ফিজিক্স যদি পড়ার দরকার হয় পড়তে হবে, তার বলে এইটাই না পড়তেই হবে। বাট মেজরিটি এখন কম্পিটিশন এমন জায়গাতে পৌঁছায় গেছে, সবাই অনলাইন এডুকেশনের মাধ্যমে সবাই বেশি জানার সুযোগ পায়। সো কম্পিটিশন আর হাই। সো থাকতে হবে এরকম। একটা যুগে ছিল যে ভালো দৌড়াইতে পারে ওই ভালো ফুটবল খেলে, কিন্তু বর্তমানে ফুটবল এমন হাই স্কিলে উঠছে, চ্যাম্পিয়ন্স লিগ যারা দেখো বা লিগ ফুটবল যারা দেখো, ইপিএল দেখো বা অন্যগুলো দেখো, তো দেখছো যে 1% অ্যাকুরেসিও ম্যাটার করে। কেউ এই যে উল্টাপাল্টা পাস দিলে ওই শেষ, অনেক কম্পিটিটিভ। রাইট? ব্যাপারটা এখন এরকম হয়ে গেছে। এটা এক্সপেক্টেড না, জীবনে আনন্দ থাকা উচিত ছিল, কিন্তু তোমাদের আনন্দ পোড়ায় মানুষ কার্বন করে দিচ্ছে কালো। ফাইন। এবার দেখো রুদ্রতাপীয় প্রক্রিয়া। রুদ্রতাপীয় প্রক্রিয়া, তো রুদ্রতাপীয় প্রক্রিয়াতে খুবই সোজা, এন্টারপি পরিবর্তন একবারে হয়ে যাবে। এটা তো আমরা একটু আগে জেনেও ফেলছি। ডিকিউ বাই টি, রুদ্রতাপীয় প্রক্রিয়াতে এন্টারপি পরিবর্তন ডিকিউ বাই টি। রুদ্রতাপীয় প্রক্রিয়াতে এন্টারপি পরিবর্তন ডিকিউ বাই টি। তাহলে খেয়াল করে দেখো তো, রুদ্রতাপীয় পরিবর্তনের মানে সবাই জানি যে ডিকিউ এর ভ্যালু শূন্য। রুদ্রতাপীয় প্রক্রিয়া তাপ শক্তির কোনো আদান প্রদান নাই, তাহলে এই ডিকিউ এর ভ্যালু তো শূন্য। তো এটা যদি শূন্য হয় তাহলে এন্ট্রপির পরিবর্তন রুদ্রতাপীয় প্রক্রিয়াতে একবার ডিরেক্টলি বলা যায় রুদ্রতাপীয় প্রক্রিয়াটা সংজ্ঞা যে প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন শূন্য। ফাইন। তাই বলে রুদ্রতাপীয় প্রক্রিয়াতে এন্ট্রপি পরিবর্তন শুদ্ধ, আর শূন্য হলেই যে সেখানে আসলে রুদ্রতাপীয় তা না। তবে এন্ট্রপি আমরা মনে রাখবো রুদ্রতাপীয় প্রক্রিয়াতে এন্ট্রপি পরিবর্তন শূন্য। গেল 2 নাম্বারটাও হয়ে গেল। দুই প্রক্রিয়া ডান, দুই প্রক্রিয়া ডান। একজনে বলছো ভাইয়া আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন নাই। করব, করব, ডোন্ট বি টেন্সড, বাট দ্য থিং ইজ ফ্রেন্ড লিস্ট আসলে ভরা। সো ফ্রেন্ড লিস্টে এখন ওই ফ্রেন্ড রিকোয়েস্ট হলে অ্যাকসেপ্ট করতে দেয় না আমারে, বলে যে ফ্রেন্ড কমাইতে হবে এরপর। তো ওই কমায় করবো ইনশাল্লাহ, আমার স্টুডেন্টরা থাকলে থাকবে। ফাইন। এবার দেখো সমচাপ, সমচাপ। তো সমচাপীয় প্রক্রিয়া আমরা এন্ট্রপির পরিবর্তন বের করবো। ডেল এস ইকলস টু ডিকিউ বাই টি, ডেল এস ইকলস টু ডিকিউ বাই টি, ডেল এস ইকলস টু ডিকিউ বাই টি। হ্যাঁ, ডেল এস ইকলস টু ডিকিউ বাই টি, ডেল এস ইকলস টু ডিকিউ বাই টি। এখন সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে? আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই কাজ হবে এটা। কোনটা বলো তো? আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ ইকলস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটা বসাই ফেলবো। এই ডিকিউ এর বদলে আমরা এটা বসাই ফেলতে পারি, বাট এখানে এটা বসানোর দরকার নেই, একবারেই করতে পারবো। কিভাবে পারবো দেখো তো, এখান থেকে এটা একটু 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 আগাইতে হবে। এটা এটা সুন্দর একটা জায়গা আছে। জায়গাটা কিরকম দেখো, এটা মজা মজা মজা। এখানে সিপির ব্যাপারটা চলে আসবে। আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, এখন একবার মনে করাই দিচ্ছি যে সিপি ইকলস টু, আমরা জানি সিপি ইকলস টু ডিকিউ বাই ডিকিউ বাই এনডিটি। আমরা সংজ্ঞা পড়েছিলাম যে এক মোল গ্যাসের, দেখো, এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যতটুকু তাপশক্তি লাগে, এটাকে আমরা সিপি বলি। সমচাপে, সমচাপে বা স্থির চাপে, স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যতটুকু তাপশক্তি লাগে ওটাকে আমরা বলতেছিলাম সিপি, সবাই জানি। তাহলে এখান থেকে তো ডিকিউ, এটা তো সমচাপীয় প্রক্রিয়া। তো বুঝতেছো ডিকিউ ইকলস টু কত হবে? এখান থেকে ডিকিউ ইকলস টু এনসিপিডিটি, এনসিপিডিটি। যেহেতু সমচাপীয় এখানে তো চাপ স্থির, তো এটা চাপ স্থির, তো এটা তো মিলছে। তার মানে ডিকিউ ইকলস টু এনসিপিডিটি। ডি এই এখান থেকে আমরা কিন্তু চমৎকারভাবে পেয়ে গেছি, তাই না? যে ডিকিউ ইকলস টু এনসিপিডিটি, ডিকিউ ইকলস টু এনসিপিডিটি, এনসিপিডিটি, তাই না? এনসিপি বললে মনে হয় এনসিপি, আচ্ছা এটা একটু এনসিপিডিটি। ফাইন। তো এখানে ডিকিউ ভ্যালু যদি আমরা বসাই, সামেশন অফ এস ইকলস টু এনসিপি ডিটি ডিভাইডেড বাই টি। ফাইন।
তো এবার দেখো সমচাপীয় প্রক্রিয়া কি তাপমাত্রা স্থির থাকবে? সমচাপীয় প্রক্রিয়াতে তো ভাইয়া তাপমাত্রা স্থির থাকবে না, স্থির থাকবে না। তো সমচাপীয় প্রক্রিয়া কিন্তু তাপমাত্রা স্থির থাকবে না, তাই না? সমচাপীয় প্রক্রিয়াতে তাপমাত্রা স্থির থাকবে না, সমচাপীয় প্রক্রিয়াতে তাপমাত্রা স্থির থাকবে না। তাহলে এখান থেকে দেখো, যে তাপমাত্রা যদি স্থির না থাকে তাহলে এইখানে এটা বুঝতে পারছি না যে এই যে ডিটি এবং এই ডিটির সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে পরিবর্তন পুরোটা পাবো। আর তাপমাত্রা নিজেও আছে, এরা ভেরিয়েবল, তাপমাত্রা চেঞ্জ হবে না। বাট এনসিপি তো ধ্রুবক। এনসিপি যদি ধ্রুবক হয় তাহলে এনসিপি হচ্ছে কি ধ্রুবক, তাহলে এনসিপি বেরোয় আসবে সামেশন অফ এস। আমি যখন ইন্টিগ্রেশন করব এনসিপি, ইন্টিগ্রেশন বেরোয় আসবে, কারণ আমরা জানি ধ্রুবক সবসময় বেরোয় আসে। তাহলে ডিটি বাই টি। এখন আদিতে তাপমাত্রা ছিল T1 আর শেষে তাপমাত্রা T2। মনে করো প্রক্রিয়া শুরুতে তাপমাত্রা T1, শেষে তাপমাত্রা T2। তাহলে এই পরিবর্তনে এন্ট্রপি পরিবর্তন বের করতে হবে। সুন্দর সূত্র বের আসছে, দেখছো কি মজা, কোন জগতে চলে আসলাম। ফাইন, তাহলে এবার সামেশন অফ এস এনসিপি। সো ডিটি বাই টি, এটার ইন্টিগ্রেশন জানেন না কেউ নাই, আমরা অনেকবার ইউজ করে ফেলছি। ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন এল এন এক্স। এটাকে তোমরা কখনো লন বলবে না। লগারিদমের ভিত্তি যদি ই হয় তখন সেটাকে আমরা এল বলি, অনেকে উচ্চ অঙ্কে লন বলে। লন বলে কোনো অপারেটর নাই, লন বলা যাবে না, ইট সাউন্ডস আনস্মার্ট। আমি এটা মেনে নিতে পারি না। কেন মেনে নিতে পারি না? কজ ম্যাথমেটিক্স আমার খুব পছন্দের সাবজেক্ট। খুব পছন্দের মানে কি, ম্যাথমেটিক্সই আমার সব থেকে দক্ষতা বেশি, আর ফিজিক্স আমার ভালোবাসা। তো ওই জায়গা থেকে আমি বলতেছি, খুব ছোটোবেলাতে যখন আসলে আমি অঙ্ক করা শিখি, যখন পিথাগোরিয়ান থিওরেম পড়তাম, যখন পিথাগোরাসের উপপাদ্য পড়ি, বা যখন ছোটোবেলায় সংখ্যাতত্ত্ব বা নিউমেট্রিক্সের সঙ্গে পরিচয় হয়, তখন আমি ভয়ানকভাবে আসক্ত হয়ে পড়ি ম্যাথমেটিক্সের উপরে। এত আসক্ত হয়ে যাই, ছোটোবেলায় বার্ষিক পরীক্ষা শেষ হইলে মনে হইতো আমার এখন ফাইনাল পরীক্ষা বাকি। কেন? জানুয়ারিতে ম্যাথ অলিম্পিয়াড হইতো, ম্যাথ অলিম্পিয়াডে যাবো। তো ম্যাথ অলিম্পিয়াডে যাইতাম খুব ছোটোবেলা থেকে, জুনিয়র সেগমেন্ট থেকে। ম্যাথ অলিম্পিয়াডে যাওয়ার পরে যখন চ্যাম্পিয়ন হইতাম ডিভিশনালি, তখন ডেকে এনে সদ্য সব বড় বড় ব্যক্তিত্বগুলো থাকতো মঞ্চে, যখন হচ্ছে বাংলাদেশের পতাকা মাথায় তখন বেঁধে দিত আর একটা মেডেল দিত, দেওয়ার পর একটা ছবি তুলতো, ছবি তুলে হচ্ছে গিয়ে জাতীয় পত্রিকায় আসতো পরের দিন যে কারা কারা চ্যাম্পিয়ন হইলো এই ডিভিশন থেকে। খুব ভালো লাগতো, আউট অফ দ্য বক্স প্রবলেম আসতো। এভাবে 5, 6, 7, 8, 9, 10 রিজিওনাল সববার চ্যাম্পিয়ন হইতে পারছে আলহামদুলিল্লাহ। ন্যাশনালে এসে ম্যাথ অলিম্পিয়াড করেছি, ওখান থেকে টিমে গেছি, যে টিমটা হচ্ছে আইএমওতে পাঠায় বাইরে, প্র্যাকটিস করেছি 40 দিন। ইন্টারন্যাশনালে পাঠাই হচ্ছে গিয়ে কী বলে হায়ার সেকেন্ডারি মানে 10 পর্যন্ত, হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড মানে হচ্ছে 11, 12। তো ব্যাপারটা এমন হতো যে ক্যাম্প করতাম ঠিকই, বাট ওই আইএমওর পিছনে সময় দিয়ে দিতে গেলে দেশের বাইরে যায় ওটা অ্যাটেন্ড করতে হবে, ওই ক্যাম্প 40 দিন করতে হবে। নর্থডাউন কলেজের বাস্তবতায় দেখা যায় তো আমি ওই ক্যাম্প করেও যেতে পারি নাই তখন, কজ একদিন মিস দিলেই তো শেষ। ইন্টারের কেমিস্ট্রিটা কে পড়বে ভাইয়া? কেমিস্ট্রিটা কে পড়াবে? কেমিস্ট্রি রেগুলারলি না পড়লে ম্যাথ অলিম্পিয়াড করে বেড়ালে কি আমি বইটা চান্স পেতাম না। বাট ওইটা ছিল একটা প্যাশন, ওখানে স্যাক্রিফাইস হয়েছে, যে হোয়াটএভার, বাট দ্যাটস মাই প্যাশন, ট্রু প্যাশন। আই লিটলি লাভ ম্যাথমেটিক্স। ফাইন, তো ওই ম্যাথ তোমাদের লাগে না পড়া ভাইয়া, তোমাদের যে সিলেবাস ওখানে ওই ম্যাথ নাই, বলে ফেললাম, কিচ্ছু নাই, প্রবাবিলিটি নাই। আছে মানে এখন আছে, আই গেস শর্ট সিলেবাসে ছিল না। পারমুটেশন কম্বিনেশন, ভাই এটা যে কি মজা, পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটি এইগুলা কানেক্টেড। দেন সিরিজ, সামেশন অফ সিরিজ, এটা ছিল মানে ম্যাথমেটিক্সের ট্রু প্যাশন যারা আছে তাকে আসলে ওখানে প্যাটার্ন এইগুলা, নিউমেট্রিক্স তো নাই আমাদের। যাই হোক, ফাইন। তো তোমাদের ওগুলো সোজা ম্যাথ। তো ম্যাথ পড়তে গেলে 100 নর্থডাউন কলেজে সব লাইভে কুইজে পাইছি এই গল্প, আমি তোমাদেরকে বলে কোনো বারিককে দেখাইতে চাই না, ও তো আমি পাইতামই ছোটোবেলা থেকে। এবার আসো এখানে, সো ডিটি বাই টি, সো এটার ইন্টিগ্রেশন করলে হচ্ছে এল এন টি। তোমরা যে ইন্টিগ্রেশন পড়ো, এই ইন্টিগ্রেশনটা হচ্ছে গিয়া এরিয়া ইন্টিগ্রেশন। তোমরা জানবা, তোমরা যে ইন্টিগ্রেশনটা পড়ো, আমি কথা দিয়ে রাখছি তোমাদেরকে, তোমরা যে ইন্টিগ্রেশনটা পড়ো এটা হচ্ছে এরিয়া ইন্টিগ্রেশন। তোমার লাইন অ্যান্ড একটা কার্ভ, বক্ররেখার অভ্যন্তরের ক্ষেত্রফল বের করার একটা চ্যাপ্টার লাস্টে যে পড়বা, যদি পড়ে থাকো তো পড়েছো। সো ওইটা পর্যন্তই এই ইন্টারের সিলেবাস। বাট তুমি কখনো চিন্তা করে দেখেছো বৃত্তের পরিধি 2πr, উপবৃত্তের পরিধি πa+b? এটা জানে না মেজরিটি, উপবৃত্ত পড়লেও যায় না। সো এগুলা কিভাবে বের করে? লাইনের দৈর্ঘ্য এটা বের করে লাইন ইন্টিগ্রেশন দিয়ে। সো লাইন ইন্টিগ্রেশন তোমাদেরকে পড়ানো হয় না, যদি ওই নলেজ থেকে হয়ে যায়। শুধু কি লাইন ইন্টিগ্রেশন তোমরা পড়ো এরিয়া ইন্টিগ্রেশন, এরপরে ভলিউম ইন্টিগ্রেশনও করা যায়, 3বার ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করতে হবে। তো
এই ব্যাপারগুলো ফিজিক্সে আসবে। লাইন ইন্টিগ্রালের অঙ্ক আমি ফিজিক্সেই কোর্সে করাবো। করাবো মানে কি, ডিনামিক্সের যে আর্কাইভ প্লেলিস্ট দিছি ওখানে আমি লাইন ইন্টিগ্রেশন দিয়ে হচ্ছে আর্কের লেন্থ বের করছি, যেটা তোমার ইন্টারমিডিয়েটের সিলেবাসে নাই। তাই বলে আমি মহান হয়ে গেছি এমন না, ওরা তো কিছুই না, তাই না? সো আমি মনে করি যে সিলেবাস আরও বেটার হতে পারে, এটা তো ফিজিক্সেও হইতে পারে। ফাইন, T1 T2 ওকে। তো এবার দেখো আমি এই লিমিট বসাই দিব, তাই না? সামেশন অফ এস এনসিপি ln, এখানে বসবে T2 মাইনাস ln T1, আমরা জানি লিমিট বসাতে হয়। এরপরে যদি আমি lnটা কমন নেই তাহলে মাইনাস আছে ভাগ হয়ে যাবে। সামেশন অফ এস এনসিপি ln T2 বাই T1, এনসিপি ln T2 বাই T1, ডান, হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। সুন্দর মতো কিন্তু এই ফর্মুলাটা আমরা ডিরাইভ করে ফেললাম, তাই না? ভালো লাগছে ভালো লাগছে। এবার দেখো তাহলে আমার কি কি ইনফরমেশন লাগবে। আমার জানতে হবে কত মোল গ্যাস আছে, আমার জানতে হবে সিপি, ওকে সিপি দেওয়া থাকবে, ফাইন, এবং তাপমাত্রার অনুপাত। শুধুই কি তাপমাত্রার অনুপাত? শুধু তাপ দিয়ে হবে? তো দেখো আমরা এটা জানি না, আমরা সবাই এটা জানি, সমচাপীয় প্রক্রিয়া, চাপ তো কনস্ট্যান্ট, চাপের কোনো পরিবর্তন নাই। তাহলে আয়তন এবং তাপের সম্পর্ক আছে, সেটা কি বলতো? V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2, V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2। তো এখান থেকে তো এটা লেখা যায় না? অবশ্যই যায়। T2 বাই T1 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো V2 বাই V1। আরে মজা তো ব্যাপারটা। তাহলে এখান থেকে কি করা যায় দেখো, যেখানে আমি T2 বাই T1 দেখতেছি, যেখানে আমি T2 বাই T1 দেখতেছি ওখানে চাইলেই V2 বাই V1 বসানো যায়। তাহলে এখানে তো T2 বাই T1 দেখতেছি, তাহলে এখানে অনেক সময় চাপের আয়তন বলে দিবে, সরি কি বলে, এখানে অনেক সময় আমাদেরকে আয়তনের অনুপাত বলে দিবে। আয়তনের অনুপাত জানলেও চলবে, তাপমাত্রা অনুপাত জানলেও চলবে, এক্ষেত্রে চাপ কনস্ট্যান্ট। তাহলে এই অঙ্ক আসলেও পারবো, আমি একটা ভালো অঙ্ক করাবো নেক্সট ক্লাসে, ওটা আমরা করবো। আজকে বোধহয় আমরা ওই পর্যন্ত যেতে পারবো না এটা প্রমাণ করার পরে, বাট নেক্সট ক্লাসে আমি এখান থেকে জোস একটা আইটির অঙ্ক করাবো, এনে আরো ভালো লাগবে যে আরে খালি এটি পড়াইছে নিয়ে আসবে এমন না। এই অঙ্কগুলো দেখতেছি চোখে, হাত দিয়ে ধরে দেখবা ফিজিক্সটাকে। কেবল আমি শুরু করছি, এটা আমার একও না, এটা আমার জিরো। যদি আমার পুরা পুরা যদি হচ্ছে তোমাদের সঙ্গে, সাতাশ ভাইয়ের সঙ্গে তো ভালো একটা জার্নি হবে ইনশাল্লাহ, সাতাশ ভাইয়ের সবার সঙ্গে যদি ভালো জার্নি হয়, আমি যদি অনেকটা সময় স্ট্যাবেলি তোমাদেরকে ফিজিক্স পড়াইতে পারি, আই ওয়ান্ট টু প্রুভ হাউ টু টিচ ফিজিক্স, ফাইন। সো তোমাদেরকে ওই আগ্রহী, ওই মনোবলটা রাখতে হবে। প্রথম দিনেই হয় না, পানিতে প্রথমে পা রাখলে মনে হয় পানি অনেক ঠান্ডা, কিন্তু তুমি পা রেখে কিছুটা সময় পা ঝুলায় বসো, আস্তে আস্তে বডির টেম্পারেচার পানির টেম্পারেচার ম্যাচ হয়ে একটা জায়গাতে আসে, তখন ফিল করো ওয়াও এটা একটা ভালো ভাইব দিচ্ছে। সো যখন আমি তোমাদের আমি তো ফিজিক্স ম্যানিয়াক নিয়ে ছিলামই, যখন আমি আরএমএইচে প্রথমে আসলে ইনক্লুড হই, তখন আমার সঙ্গে তোমাদের টোন ম্যাচ ছিল না। সো ওটা হতে টাইম লাগতো, ইট টেক্স টাইম, গুড থিং টেক্স টাইম। সো এটা আস্তে আস্তে হচ্ছে, এখন হচ্ছে ভালো লাগছে, তাই না? তো হবে হবে স্ট্যান্ডার্ড অফ আমাদের গ্রুপের স্টুডেন্টদের ফিজিক্স এর ফিল ভালো লাগার স্ট্যান্ডার্ডই চেঞ্জ হয়ে যাবে ভাই। এটা এটা মুখে বললাম আর করে ফেললাম এমন না, এটা করে দেখাবো। কিন্তু তোমাদের ওই সাপোর্টিভ অংশটা আমাকে দিতে হবে, আমি তোমাকে বেস্ট ফিজিক্সটা দিতে পারবো ইনশাল্লাহ। ফাইন, এবার আসো সময়আয়তন। সময়আয়তন সময়আয়তন প্রক্রিয়া, সামেশন অফ এস আমরা জানি ডিকিউ বাই টি। এবার আমরা আয়তনের ব্যাপারটাতে যাব, সম আয়তন প্রক্রিয়াতে যখন আমরা যাচ্ছি তখন তোমাদের ডেফিনেটলি এটা সবার মনে আছে, সম আয়তন প্রক্রিয়া। ফাইন, সম আয়তন প্রক্রিয়া আমি কি করতে পারবো, আমি যেটা করতে পারবো ডি কিউটা এখানে বসাইতে হবে। আমি ডি কিউটা বের করি, কীভাবে বের করবো? এই সূত্র তো সবাই জানি আমরা, ডি কিউ ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন ডিডাব্লিউ ইকুয়ালস টু যে এটা কেনা জানে, ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি। সো আয়তনের যদি পরিবর্তন না হয়, সম আয়তন মানে আয়তন তো কনস্ট্যান্ট, সো আয়তন যদি কনস্ট্যান্ট হয়, আয়তনের পরিবর্তন শূন্য হলে এই বাহ্যিক কাজ কত হয়? শূন্য। সম আয়তন প্রক্রিয়ায় কোনো বাহ্যিক কাজ হয় না, তার মানে বুঝতেছি এখানে তো এই টার্মটা শূন্য, এই টার্মটা চলে গেল। তাহলে এখানে থাকবে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ। এখন আমাদের ডিইউ বের করতে হবে। এটাও তো কোয়াইট সিম্পল, সম আয়তন প্রক্রিয়া। ইহা কি তোমরা ভুলে গিয়েছো যে, বা এখান থেকে না আসলেও চলতো, একবারেই করা যেত। এখান থেকে আসছি আর একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, বাট এভাবে লিখলেও কিন্তু তোমরা বুঝতে যে সম আয়তন প্রক্রিয়াতে আমরা পড়েছি সিভি। চাপ যখন, আয়তন যখন ফিক্স থাকে তখন আমরা বলি সিভি। এখানে চাপ ফিক্স ছিল দেখে আমরা সিপি নিয়েছি, এখানে তো
সম আয়তন মানে আয়তন ফিক্সড, তাহলে সেটা হবে ডি কিউ বাই এন ডিটি। নিশ্চয়ই তোমাদের এটা মনে আছে, একক 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ লাগে, স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ লাগে সেটাকে আমরা বলি সিভি। স্থির আয়তনে, এটা তো সম আয়তন, তো স্থির আয়তন, তো এখান থেকে তো ডিকিউটা একবার বের করা যাচ্ছে, এখান থেকে তো ডিকিউটাকে একবারেই বের করে ফেলা যাচ্ছে। সেখান থেকে তো আমি এটা লিখতে পারবো যে ডিকিউ ইকুয়ালস টু এন সিভিডিটি, এন সিভিডিটি। যেহেতু এটা সম আয়তন প্রক্রিয়া, তাহলে ডিকিউর ভ্যালু এখানে বসাই দিব। এখানে যদি আমি ডিকিউর ভ্যালু বসাই দেই, তাহলে ডেল এফ ইকুয়ালস টু এন সিভিডিটি ডিভাইডেড বাই টি। যা যা পড়াচ্ছি এগুলো তোমাকে আরো সক্ষম করবে। টার্গেট 80 পাওয়া না, টার্গেট এবার 100 বলে দিলাম। এইচএসসি পরীক্ষাতে টার্গেট 80 পাওয়া না, টার্গেট এবার 100। 100 মার্কের পরে যদি আরো 5 মার্ক আসতো তাহলে 105। তো টার্গেট যদি হয় 100 পাওয়া, তাহলে তুমি ওই 80 মার্কের প্রিপারেশন নিয়ে কিন্তু হবে না খেলাধুলা ভাই, বলে দিলাম। সো এই সব কিছু দরকার। ফাইন। তো এইখান থেকে খেয়াল করো, আমি যদি ইন্টিগ্রেশন করি সামেশন অফ এস, এই কথাটা আমি খুব স্পষ্টভাবে বলতেছি। 27 28, 28 তো আগে তো আসবে, আর 27কে ডিরেক্টলি বলে রাখতেছি। এবার ফিজিক্সের টার্গেট 100, 200 তে 200। ফাইন। সো এনসিবি, এনসিবি, এনসিবি বেরোয় আসছে ইন্টিগ্রেশন ডিডিটি বাই টি। দেখো টি তো পরিবর্তনশীল, এখানে কেমনি বুঝছি? কারণ এটা তো সম আয়তন প্রক্রিয়া, তাপমাত্রা তো আর সমান রাখি, মানে আটকায় রাখি নাই। তাহলে এই যে টি আছে, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে লোয়ার লিমিট T1, এখানে আপার লিমিট T2। এখন এই ইন্টিগ্রেশনটা আমি আর কয়বার করব? এখানে তো একবার করে ফেলছি। এই যে দেখতেছো, এটাকে ইন্টিগ্রেট করলে একবারে আসে ln T2 বাই T1। এই যে একই রকম ভাবে এই যে ln T লিমিট বসায় বিয়োগ কমন নিলে এটা। তো আমি লিখে দিলাম এবার একবারে, এটা একটু আগেই তো এটা করলাম। সামেশন অফ এস এন সিভি, এন সিভি এইটুকুকে ইন্টিগ্রেশন করলে ln T2 বাই T1। ডান, হয়ে গেল এটাও, হয়ে গেল এটাও, হয়ে গেল এটাও, হয়ে গেল এটাও, হয়ে গেল এটাও। ডান, পেরে ফেলছি আমরা। তো কি জানতে হবে? দেখো আমাদেরকে জানতে হবে যে কত মোল গ্যাস আছে আর হচ্ছে সিবি এর ভ্যালু কত, এটা দেওয়া থাকবে। ফাইন। তো এই যে অনুপাতটা T2 বাই T1, আমরা জানি, আমরা জানি যে ভি এখানে ধ্রুবক, তাই বলে পি আর টি তো ছাড়া পাইছে। তো পি আর টিতে কি হয়? P1 T1 ইকুয়ালস টু P2 বাই T2, এই সম্পর্কে আমরা জানি। তো এখান থেকে দেখো T2 বাই T1 এর বদলে, T2 বাই T1 এর বদলে P2 বাই P1 ও বসানো যায়। তাহলে এই যে অনুপাতটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনেক সময় চাপের অনুপাতও বসানো যাবে। দেখো এটা এভাবে মনে রাখবা, সম আয়তন, আয়তন তো ফিক্সড, তাহলে বাকি থাকলো চাপ আর তাপমাত্রা। আমরা জানি PVT, আয়তন ফিক্সড, তাহলে এখানে অনুপাতটা বসবে চাপের অথবা তাপের, তাপমাত্রার, ওই দুইটার অনুপাত হতে পারে। আমরা দেখো সমচাপীয় প্রক্রিয়া, চাপ তো ফিক্সড, তাহলে এইখানে অনুপাতটা বসবে তাপমাত্রার অথবা আয়তনের। দেখো এই তাপমাত্রা অনুপাত অথবা আয়তনের অনুপাত। নিশ্চয়ই সবাই মনে রাখতে পারবা এটা, নিশ্চয়ই সবাই মনে রাখতে পারবা। দেখো এইখানেই আমি হচ্ছে গিয়া সকল প্রক্রিয়াতে এনট্রপির পরিবর্তন তোমাদেরকে দেখাই দিলাম। আই থিঙ্ক ইউ গাইজ আর ক্লিয়ার ইনাফ। যথেষ্ট পরিমাণে আমরা এই জিনিসপত্র বুঝে ফেলছি। তাহলে বাকি থাকলো হাতে আরও একটি ক্লাস। সেই ক্লাসে বাকি থাকলো কি? সেই ক্লাসে বাকি থাকলো এটা নিয়ে আমরা অঙ্ক করব, বইয়ের স্ট্যান্ডার্ডে আরও কতগুলি অঙ্ক দেখবো। এর পাশাপাশি কারণচক্র দিয়ে আমি তোমাদেরকে কিন্তু ঝুলাই রাখছি একটা মূলা। আমি বলে রাখছিলাম যে কারণচক্রের ওই এরিয়া বের করতে হবে এখন সময়। এই যে 14 নম্বর ক্লাস, 15 নম্বর ক্লাসে যদি আমার মনে হয় যদি, আমি বলতেছি না যে শিওরলি, যদি মনে হয় 15 নম্বর ক্লাসে যে আমি আরও পড়াবো, আর তোমরা যদি সেই সাপোর্টিভ থাকো, তাহলে দেখো কই উড়াই থাকবো তুমি, গ্রাফ ট্রাফ কনভার্ট করে মানে এমন এমন টপিকগুলো পড়বো যারা ফিজিক্স ভালোবাসে, যারা আসলে ওইটা তুমি যদি না পড়ো তোমার একদম ভরাডুবি হবে এমন না। ওই 13 নম্বর ক্লাস বন্ধ করে এইচএসসি পরীক্ষার নাম্বার উঠে যাবে ভাই। তো ওই ক্লাসের পরেও যদি আমার মনে হয় আরও একটু অ্যাডভান্স পড়াইতো, তো সারা জীবন পড়াইতে পারবো, তাও গতিবিদ্যা সেটার দরকার নাই। যদি মনে হয় তাহলে আরও এক্সট্রা ক্লাসও দিয়ে দিতে পারি, তবে খুব বেশি না, একটা হয়তো। ফাইন। তো দ্যাটস ইট, দ্যাটস ইট। তো আজকে ক্লাসটি এতটুকুই, আজকে ক্লাসে আমরা বইয়ের বাইরে থেকেও কিছু টপিক যেগুলো বইয়ের জন্য ইম্পর্টেন্ট সেটা দেখেছি, এই জন্য আমরা আজকে এতটুকুই পড়বো। সো আজকে ক্লাসটা তোমরা যারা করেছো সবাই নোট করে ফেলবে। নোটটা করে এই নোটটি হচ্ছে গিয়ে সাবমিট করে দিতে হবে। আমি তোমাদের নোটে কমেন্ট করবো সবাইকে, তো কমেন্ট করবো সবাইকে, এটা কোনো বড় পাওয়া না। হ্যাঁ, এটা একটা জিনিস যে আমি কমেন্ট করছি সেটা আলাদা কথা, বাট তোমার বড় প্রাপ্তি হবে তোমার নোটটা আমি অবজার্ভ করবো, দেখবো, তাই না? এবং তার থেকে বড় প্রাপ্তি হবে তোমার নোটটা রেডি হয়ে যাবে, তোমার একটা চ্যাপ্টার সলভ হয়ে যাবে। সো এইভাবেই একটা একটা করে সকল চ্যাপ্টার সলভ হয়ে যাবে
এবং জীবনটা সুন্দর হয়ে যাবে, আনন্দময় হয়ে যাবে, হ্যাপি ইনাফ হয়ে যাবে। ফাইন, দ্যাটস ইট ভাই। এই এই সাইমন ভাইয়া চ্যাপ্টার 3 কবে থেকে স্টার্ট করবেন? চ্যাপ্টার 3 খুব ইম্পর্টেন্ট সেকেন্ড পেপারে। চলো তো রিদ, এইখানে তো মাস্তি, তাই না? না মজা হবে। আর্কাইভে তুমি এখন কোর্সে যারা যুক্ত হয়েছো, তারা যদি কোর্সে যুক্ত হয়ে যাও তাহলে এখনই পেয়ে যাচ্ছ। দ্যাটস লাইক প্ল্যাগ অ্যান্ড প্লে। তুমি যে যুক্ত হও, দেখো ওখানে আমি আর্কাইভে সব দিয়ে রাখছি, কোর্সের আর্কাইভে আছে। আর লাইভেও আমি এখানে পড়াবো, এটার পরে দ্বিতীয় অধ্যায়, তারপরে তৃতীয় অধ্যায়। আমি একদম সেকেন্ড ইয়ারের ক্রম অনুযায়ী যাব, সেকেন্ড ইয়ারে আমরা ক্রম অনুযায়ী যাব, এটাই যাওয়া উচিত। তো দ্যাটস ইট, আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই 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 বাই।